কর্ম করে যাও, ফলের আশা করো না, কনসেপ্ট বুঝে যাও, গাঁতানোর ভরসায় থেকো না। अक्सर लोग ये भी कहते हैं कम करोगे फल मिलेगा, आज नहीं तो कल मिलेगा। এই দুটোর মধ্যে কোনটাকে তুমি তোমার জীবনে বেছে নেবে সেটা তো পুরোপুরি তোমার চয়েস। লেকিন ফিজিক্সের ভাষায় ওয়ার্ক ডানের মানে হচ্ছে যে তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কোনো একটা বডির ওপরে, অ্যান্ড শুধু তাই নয়, সেই ফোর্সটা শুধু অ্যাপ্লাই করলে হবে না, এবং ওই ফোর্সটার অ্যাপ্লিকেশানের জন্য যদি বডিটা মুভ করাটা ইম্পর্টেন্ট এখানে, তবেই আমরা কি বলবো যে ইয়েস ওয়ার্ক ডান করা হয়েছে, ফোর্সটা কিছু একটা ওয়ার্ক ডান করেছে। তাহলে মেরে দোস্ত, ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন আ ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড অন এ বডি অ্যান্ড ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট ফোর্স দ্য বডি হ্যাজ টু বি ডিসপ্লেসড। ওয়ার্ক ডান হতে গেলে কি ফোর্স লাগবে, এবং শুধু ফোর্স দিলে হবে না, বডিটাকে ডিসপ্লেস করতে হবে। সাপোজ এই টেবিলটাকে আমি প্রচুর চেষ্টা করছি, প্রচুর ফোর্স দিয়ে এটাকে ধাক্কা মারার চেষ্টা করছি, বাট আমার অকাতের বাইরে এটাকে মুভ করানো, এই দেওয়ালটাকে মুভ করানো। তো আমি সারাদিন ধরে প্রচুর চেষ্টা করলাম, 2-4 ঘন্টা ধরে প্রচুর এনার্জি লস করে ফেললাম, যাই করি না কেন। কিন্তু একজন ফিজিসিস্ট কি বলবে, যতই তুমি কোশিশ করো তুমি এই ওয়ার্ক ডান করোনি কেন, আমি ফোর্স অ্যাপ্লাই যতই করি না কেন দেওয়ালটা কিন্তু মুভ করেনি। তাহলে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এক তো শুধু ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাতেই কাজ চলবে না, সেই অ্যাপ্লিকেশন অফ ফোর্সের জন্য যার উপরে অ্যাপ্লাই করছি তাকে মুভ করতে হবে ভাই। তো তুমি বসে আছো, বসে ভাবছো এটা করবো সেটা করবো, সেটাও কিন্তু কোনো ওয়ার্ক ডান না, ফিজিক্যালি ফোর্স দিতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কি, ফোর্স দিলেও শুধু হবে না, ডিসপ্লেস হতে হবে, তবেই বলবো ওয়ার্ক ডান আছে। তো ওয়ার্ক ডান হতে গেলে দুটো জিনিসই লাগবে, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অ্যাজ আই হ্যাভ ড্রন হিয়ার, একটা বডি বানিয়েছি যেটা একটা টেবিল, এটা ভাই মিরর না, কোনো একটা টেবিল বা সার্ফেসের উপর একটা ব্লক রাখা আছে, কিছু একটা মাস আছে 10 কেজি 5 কেজি, আই ডোন্ট নো। এবার তুমি কি করছো, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফোর্স, এভাবে ধরো ফোর্স অ্যাপ্লাই করলে এই ফোর্স কিছু একটা ভ্যালু হতে পারে, 10 নিউটন কি 20 নিউটন হোয়াট এভার। তো তাহলে কি শুধু ফোর্স দিলে কিন্তু হবে না, আমি কি বললাম, ফোর্সটা দেওয়ার জন্য দ্য বডি হ্যাজ টু বি ডিসপ্লেসড। তো এই বডি ভাই সাহেব কী হলো, এখান থেকে সরে এখানে চলে আসলো সাপোজ, এখন তো ছিল এখানে, চলে এলো এখানে, কি আর করা যাবে, ফোর্স অ্যাপ্লাই করেছো তো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। সাপোজ এখান থেকে যদি এখানটাকে আমি এস ধরি বা এক্স যা খুশি ধরতে পারি, কোনো ব্যাপার নেই, ধরাধরি তো পুরোপুরি নিজেদের ওপর। তো ওয়ার্ক ডান কত হবে, ফিজিক্সের লোকজন কি বলবে, এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। বাট এটা কিন্তু ওয়ার্ক ডানের স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্যাল ফর্ম নয়। আই উইল এক্সপ্লেন, ডোন্ট ওয়ারি, কী হয় সেটা আমি এক্সপ্লেন করবো। বাট নর্মাল আমি এটা ভাবতে পারি যে ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটা ম্যাক্সিমাম লোকজন বলে থাকে, বাট এটা একটা পার্টিকুলার কেসের জন্য ভ্যালিড, সবসময় ট্রু হবে না। বাট যদি ধরেই নিই যে এটা ভ্যালিড, তো ইউনিট কত হবে দেখা যাক, ফোর্সের ইউনিট আর ডিসপ্লেসমেন্টের ইউনিট। তো ফোর্সের জন্য এসে ইউনিট কত হবে, নিউটন, ডিসপ্লেসমেন্টের জন্য হবে মিটার, মিটারকে জুল সাবের রেসপেক্টে কী বলা হয় এটাকে, জুল। তো জুল বলাও যা, নিউটন মিটার বলাও তাই। সব সময় যে ফোর্স হরাইজন্টালি দেওয়া হবে, বডিটাও যে সবসময় হরাইজন্টালি মুভ করবে, মানে একই ডাইরেকশানে মুভ করবে, এরকম তো নাও হতে পারে। যখন আমরা একটা ট্রলিকে টেনে নিয়ে যাই, খেয়াল করেছো ট্রলি কীভাবে টানা হয়, এভাবে। তো ফোর্স আমরা কীভাবে দিই, এভাবে ট্রলির হ্যান্ডেলটা, হাতলটা কোন দিকে থাকে, এদিকে থাকে, তো ফোর্স আমরা অ্যাপ্লাই করি। তো এমন তো নয় না যে ট্রলিটা এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ট্রলিও হাতে উঠে এরকমভাবে ট্রলি চলে আসলো, ইটস নট, রিয়েলিটিতে তো এরকমভাবে হয় না ভাই। তো ফোর্স আমরা এভাবে দিই, বা ট্রলিটা কোন দিকে মুভ করে বলো, সারফেসের ওপর দিয়ে হরাইজন্টালি মুভ করে, তো সেরকম কেসও তো হতে পারে। তো সবসময় ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস হবে এরকম কোনো মানে নেই। আর সবথেকে বড় কথা, সেই ক্ষেত্রে কি হবে, যদি আমি ড্রয়িং করি, ট্রলি ড্রয়িং করা তো ভাই আমার অকাতের বাইরে, তো তাও চেষ্টা করছি একটা ট্রলি বানানোর কিছু একটা, ধরে নাও এটা ট্রলি, গ্রেট ট্রলি, হাতলটাও বেঁকে গেছে আবার। তো এদিকে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করছে ট্রলিটাকে ধরে, ওকে, এফ ফোর্স অ্যাপ্লাই করছে, তো ট্রলি কোথায় চলে, ট্রলি নিশ্চয়ই এদিকে চলে যায় না, ট্রলি তো সারফেসের উপরে এদিকে যায়। তো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে বলো, বা ডিস্টেন্স কোন দিকে ট্রাভেল করবে, যাবে কোন দিকে, পজিশন কোন দিকে ট্রাভেল করবে, এদিকে। তো বেসিক্যালি কী হলো ভাই, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে না, ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল, যা খুশি হতে পারে, কত অ্যাঙ্গেল, কেউ এরকমভাবে, প্রচুর লম্বা লোকজন হলে অ্যাঙ্গেলটা কী হবে, এরকমভাবে টানবে, বেশি হবে। আর একটু হাইট শর্ট হলে কী হবে, অ্যাঙ্গেলটা কম হবে। আর কে কীভাবে টানছে তার উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গেল বেশি হবে কি কম হবে। ক্যান ইউ টেল মি পার্টিকুলার এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে, কীভাবে ক্যালকুলেট করবো ওয়ার্ক ডান? তো এফ ইন্টু এসি লিখবো নাকি অন্য কোনো কারসাজি করতে হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক? ফোর্স যখন অ্যাঙ্গেল করে লাগবে তখন ওয়ার্ক ডান কীভাবে ক্যালকুলেট করবো, বা ওয়ার্ক ডানের ম্যাথামেটিক্যাল ফর্ম কী হবে সেটা জানতে গেলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা বেসিক প্রপার্টি বুঝতে হবে মেরে দোস্ত, ট্রিগোনোমেট্রি জানতে হবে। ডোন্ট ওয়ারি,
আই নো ক্লাস 9-এ পড়ো ট্রিগোনোমেট্রি না জানারই কথা, বাট আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে ট্রিগোনোমেট্রির ওপরে, যেটা থেকে শুধুমাত্র ফিজিক্স রিলেটেড যেটুকু ট্রিগোনোমেট্রি লাগবে, বেসিক ইন্ট্রোডাকশন, ওখানে আমি ম্যাথসের জন্য ডিটেলসে কিছু ডিসকাস করিনি। তো সেটা দেখে নাও, আশা করি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ট্রিগোনোমেট্রি নিয়ে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শুধু সেটা ক্লাস ফিজিক্সের কাজে না, ম্যাথসের কাজেও হেল্প করবে, ম্যাথসের ক্ষেত্রে ওটা কাজে লাগবে অ্যান্ড ট্রিমেন্ডাস হেল্প করবে ওটা, এটুকু তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এখানে গিয়ে দেখতে পাচ্ছি আমরা ও এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতেই পাচ্ছ, ও এ বি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি। তো আমি এখানে করতে কি পারি, যদি আমি সাইন আর কসের রেশিও নিই, সাইন থিটা কুড বি রিটেন অ্যাজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। ওখানে একটা ট্রিক বলেছিলাম মনে আছে, পাপ্পু বলেগা পারসু হাল্লা হাল্লা বল। তো ফার্স্টেরটা সাইন, পরেরটা কস, তারপরেরটা ট্যান, চেক করতে পারো হোয়াট এভার। তো পারপেন্ডিকুলারকে আমি কীভাবে লিখতে পারি, হাইপোটেনিউস ইন্টু সাইন থিটা। আর बेस के कীভাবে লিখতে পারি, हाइपोटेन्यूज इंटू कॉस थीटा। तार माने की सिक्लम मेरे दोस्त, अगर मुझे हाइपोटेन्यूज पता है एंड एंगल भी मुझे पता है तो मैं क्या कर सकता हूँ, हाइपोटेन्यूज से मैं परपेंडिकुलर को भी ढूंढ सकता हूँ या फिर बेस को भी कैलकुलेट कर सकता हूँ। बेसिकली मैंने क्या किया, हाइपोटेन्यूज जो भाई साहब थे ना, उसको दो टुकड़ा वैसे कर दिया, वन अलॉन्ग एक्स एक्सिस और वन अलॉन्ग वाई एक्सिस। और এটা আমি আগে বলেছি যে অ্যাঙ্গেল के साथ वाला हमेशा बेस, আর যেটা পড়ে থাকলো এটা তো হাইপোটেনিউস বলার কিছু নেই, রাইট অ্যাঙ্গেলের অপোজিটটাকে হাইপোটেনিউস বলে, আর যেটা পড়ে থাকলো সেটাকে কি বলবো তাহলে, পারপেন্ডিকুলার। তো আমরা করতে কি পারি, ইফ হাইপোটেনিউস গিভেন আর অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে তো আরামসে আমরা পারপেন্ডিকুলার এবং বেসকে ক্যালকুলেট করে নিতে পারি। কিভাবে করবো, রেশিও থেকে দেখো, সাইন থিটা মানে তো এটা আমরা জানি পি বাই এইচ, ক্রস মাল্টিপ্লাই করলে পি কত হবে, এইচ ইন্টু সাইন থিটা, আর কস থিটা মানে বি বাই এইচ, তাহলে বি কত হবে, এইচ ইন্টু কস থিটা। এটা ফিজিক্সে ক্লাস 11 ভেক্টরেও লাগবে, ভালো করে এখানে শিখে নাও। তো আমরা হাইপোটেনিউসকে সবসময় দুটো টুকরো করতে পারি, তখন ওটাকেই বলবো যে ওটা একটা ভেক্টর যদি এরকম থিটা অ্যাঙ্গেলে থাকে তো তখন ওটাকে আমরা দুটো টুকরো করতে পারি, একটা অ্যালং হরাইজন্টালের দিকে হবে একটা, আর একটাকে হবে ভার্টিক্যালের দিকে। তো এটাকে বলে কম্পোনেন্ট বলে। যখন একটা জিনিসকে ভেক্টরকে বা একটা হাইপোটেনিউসকে যখন দু টুকরো করি আমরা তো কি বলবো, দুটো কম্পোনেন্টে ভেঙে ফেলেছি, আর একটা বেসের দিকের কম্পোনেন্ট আর একটাকে বলবো পারপেন্ডিকুলারের দিকের কম্পোনেন্ট, মানে একটা এক্স অ্যাক্সিস वाला কম্পোনেন্ট আর একটা ওয়াই অ্যাক্সিস वाला কম্পোনেন্ট। তো যে যেখানে থাকবে সেই হিসাবে লিখে নেবো। তো শর্ট ট্রিক আমার তরফ থেকে, যখন কিভাবে ভাঙবো, যখন যে দিকটা থিটা থাকবে সেদিকটাকে আমরা কি বলবো, कॉस थीटा, और परपेंडिकुलरটা কত হবে, साइन थीटा। मैं हमेशा ये बताता हूँ कि थीटा के साथ वाला कॉस थीटा, परपेंडिकुलर वाला साइन थीटा। তো ওটাই আসছে যেটা এখানে অলরেডি লিখে নিয়েছি আমি। তো এখানে কত আছে, হাইপোটেনিউসটা দেখো 10 আছে, তো বেসটাকে কত লিখবো, 10 cos থিটা। সব সময় মনে রাখবে, ক্লাস 11 কেন ক্লাস 12 সব সময় কাজে লাগবে, যেই নিট অলওয়েজ এই কনসেপ্টটা মনে রাখতে হবে, অ্যাঙ্গেল কে সাথ वाला cos থিটা, পারপেন্ডিকুলার वाला sin থিটা, অলওয়েজ রিমেম্বার দ্যাট। তাহলে এটা কত হলো, হাইপোটেনিউসকে ভাঙছিলাম, মানে শুধু cos থিটা না, কত টাইমস cos থিটা, হাইপোটেনিউস টাইমস cos থিটা, মানে যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরটা টাইমস cos থিটা, আর পারপেন্ডিকুলারটা কত হবে, হাইপোটেনিউস টাইমস sin থিটা। বা 11-এ কি শিখবে, যে ভেক্টরটা দেওয়া থাকবে সেটা টাইমস sin থিটা। তাহলে এটা কত হবে বলো, 10 sin থিটা। এটা অলওয়েজ শিখে নিতে হবে দোস্ত, এটা ছাড়া কোনো, এটা থেকে বাঁচার কোনো জায়গা নেই। সায়েন্স নিয়ে পড়লে তো এটা জানতেই হবে, আর ফিজিক্স তো রাখতেই হবে, সে জয়েন্ট দেবে কি নিট দেবে ডাজন্ট ম্যাটার, এটা একদম পুরো বম্বাস্ত্র। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসাবে যদি ভেবে দেখি, হাইপোটেনিউস যদি দেওয়া থাকে আর যে কোনো একটা অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তো কি করতে পারি, হাইপোটেনিউসকে দু টুকরো করে দিতে পারি, একটা টুকরো কে হবে পারপেন্ডিকুলার, একটা টুকরো কে হবে বেস। কিভাবে ভাঙবো, থিটা के साथ वाला cos थीटा, ऑब्वियसली हाइपोटेन्यूज टाइम्स cos थीटा, एंड परपेंडिकुलर वाला কি হবে, সাইন থিটা, অবভিয়াসলি হাইপোটেনিউস টাইম সাইন থিটা। একই জিনিস ক্লাস 11-এ ভেক্টর ফর্মে পড়বে, হাইপোটেনিউসের দিকে একটা ভেক্টরকে দিয়ে দেবে, যেমন এই ক্ষেত্রেও সেটা দেওয়া আছে। যেমন ধরে নাও এখানে যদি মনে মনে আমি ভেবে দেখি, তো এটাকে কি বলবো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলে নেবো, আর এটাকে কি বলবো, যেদিকে ডিসপ্লেসমেন্ট আছে সেটাকে আমি কি ভাবতে পারি, এক্স অ্যাক্সিস। তো এখানে কাকে দু টুকরো করবো, ওখানে যেমন হাইপোটেনিউসটা 10 ছিল, ওকে দু টুকরো করেছিলাম, তো এখানে কাকে এরকম করে খুলে দেবো, ভেঙে দেবো একদম, ফার डालूंगा, बीचों बीच एकदम चीर डालूंगा मैं, किसको, फोर्स को। तो फोर्स के ধরে এরকম ভাবে দুটো টুকরো করে দেবো। যখনই দুটো টুকরো করবো কিভাবে করবো, থিটা के साथ वाला cos थीटा, परपेंडिकुलर वाला sin थीटा, ऑब्वियसली हाइपोटेन्यूज टाइम्स। এখানে হাইপোটেনিউসের মাথার দিকে কে আছে বলো, ফোর্স আছে, তো ফোর্সকে দুটো টুকরো করবো। কিভাবে করবো, এদিকের যে কম্পোনেন্টটা এক্স এর দিকে যেটা হবে সেটা তাহলে কত হবে, অ্যাঙ্গেলটা ধরো থিটা, দেওয়া থাকতে পারে কোনো স্পেসিফিক ভ্যালু, 30 ডিগ্রি 50 45 ডিগ্রি 60 ডিগ্রি, ডাজন্ট ম্যাটার, আরামসে করে ফেলতে পারবো, কারণ অ্যাঙ্গেলের তো জানো কার কোন অ্যাঙ্গেলের কত মেজারমেন্ট হয়। তাহলে এইদিকে কত লাগবে দোস্ত, এটা লাগবে হচ্ছে এফ cos থিটা, কারণ থিটাকে সাথ वाला cos থিটা, আর এদিকে কত লাগবে দোস্ত, এফ সাইন থিটা। তো আমি কি করলাম, ফোর্সকে দুটো টুকরো করে দিয়েছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এবার দেখো যেটা এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে ফোর্স, এটা আমি অলরেডি বললাম, এগুলোকে কি বলে, যখন তুমি চিড়ে দেবে একটা ভেক্টরকে, মানে একটা হাইপোটেনিউসকে যখন চিড়ে দেবে প্রত্যেকটাকে কি বলে, কম্পোনেন্ট বলে। ওকে, তাহলে এটা যেহেতু এদিকে আছে বলে এটাকে কি বলবো, হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটাকে কি বলবো, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে আমাদের এই ফোর্সটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত হলো, এফ cos থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হলো, এফ সাইন থিটা। তো এবার একটা জিনিস খেয়াল করো, যেটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তো ট্রলিটাকে যে আমি টানছিলাম,
তো ট্রলিটাকে যে আমি টানছিলাম ডিসপ্লেসমেন্ট তো কোন দিকে হচ্ছে, হরাইজন্টালি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ফ্লোরের ওপর দিয়ে ট্রলিটা আসছে। তো এটাকে কে হেল্প করছে, ফোর্সের কোন কম্পোনেন্ট হেল্প করছে? অবভিয়াসলি যে ওর দিকে আছে, যে তোমার দিকে থাকবে সেই তো তোমাকে হেল্প করবে না, তোমার বিরুদ্ধে যে আছে সে নিশ্চয়ই হেল্প করবে না, উল্টে মাছ দেওয়ার চেষ্টা করবে, ইজন্ট ইট? তো এখানে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এটা হওয়াতে পুরোপুরি ফোর্সটা দেখো এখানে হেল্প করেনি। যদি এই ক্ষেত্রে যেমন এখানে কি পুরো ফোর্সটাই কোন দিকে ছিল, হরাইজন্টালে ছিল, ও কি পুরোপুরি ফোর্সটাকে হেল্প করেছে ডিসপ্লেসমেন্ট হওয়ার জন্য, ওই জন্য আমি কি লিখেছিলাম এফ ইনটু এস। ওকে মেরে দোস্ত, বাট এখানে কি হবে, এখানে এটাই হবে যে ফোর্স পুরোপুরি নয় বাট ফোর্সের একটা কম্পোনেন্ট, যেটাকে আমি অলরেডি কি ডিসকাস করলাম, এফ কস থিটা, ও হেল্প করছে কি বডিটাকে মুভ করার জন্য, হরাইজন্টালি নিয়ে যাওয়ার জন্য। এটার কোনো কাজ নেই, এটা আমি পরে ক্লাস 11-এ পড়বো, এটা নর্মাল দিয়ে ব্যালেন্স করে, এমজির সাথে ওটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে, চাপ নেই। তো হেল্প কে করছে, ডিসপ্লেসমেন্টের দিকে কে হেল্প করছে, ফোর্সের কোন কম্পোনেন্ট হেল্প করছে, কস থিটা। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমি কি লিখবো, তাহলে এস ইন্টু এফ কস থিটা। তো এটাকে একসাথে প্রোডাক্ট করে কি বলতে পারি আমি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এটা হচ্ছে ভাই সাব ওয়ার্ক ডানের স্ট্যান্ডার্ড ফর্ম, এটা স্ট্যান্ডার্ড ফর্ম। এখান থেকে তো ওয়ার্ক ডান বলে সবসময় এফ ইন্টু এস বলাটা পার্সিয়ালি ট্রু, পার্সিয়ালি ভুল কিন্তু ওটা। তো এটা বলাটা অলওয়েজ ট্রু, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। কস থিটা কেন আসলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা কি করছি ডিসপ্লেসমেন্টের পুরো ফোর্সটা ডিসপ্লেসমেন্ট হতে হেল্প করছে না, এস ডিসপ্লেসমেন্ট যে হওয়ার চেয়ে পুরো ফোর্স কিন্তু লাগছে না, একটা কম্পোনেন্ট যেটা এফ সাইন থিটা তার তো কোনো কাজই নেই ভাই। তো হেল্প কে করছে, এফ কস থিটা, এই যে কম্পোনেন্টটা যেটা অ্যালং এস ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের যে কম্পোনেন্ট সেটা হেল্প করছে। তাহলে ওয়ার্ক ডান কত বলবো, ওই ফোর্সটা মানে ফোর্সের ওই কম্পোনেন্টটা ইন্টু যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা দুটোকে প্রোডাক্ট করে দেবো, অ্যান্ড ইউ উইল হ্যাভ ইউর আনসার। অবভিয়াসলি এই ক্ষেত্রে এসআই ইউনিট কত হবে, জুলই হবে, কারণ স্যার মনে হতে পারে স্যার এখানে জুল হলো এখানে তাহলে কি ইউনিট চেঞ্জ হয়ে যাবে, নোপ। কেন, কারণ ফোর্সের জন্য কত ইউনিট নিউটন, এসের জন্য কত মিটার, নিউটন ইন্টু মিটার। দেখো কস থিটা কি দেবে, ভ্যালুই তো দেবে না, থিটার ভ্যালু যদি 60 বসিয়ে যদি হাফ হবে, 30 বসালে √3/2, 0 বসালে হোয়াট এভার তো 1 হয়ে যাবে, এফ ইন্টু এস হবে, 90 বসিয়ে দিলে 0 হয়ে যাবে, 180 বসালে -1 হবে, হোয়াট এভার। এগুলো পরে পরে জেনে যাবে, ক্লাস 10-এ ডিটেলসে আছে কার কত ভ্যালু, ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালু কত কত হয়। বাট এখান থেকে আরামসে আমরা কস থিটা যেহেতু নাম্বার দেবে, নাম্বারের তো কোনো ইউনিট হয় না, তো ইউনিটটা একই থাকবে, তো যেভাবেই লেখো না কেন ওয়ার্ক ডানের এসআই ইউনিট কত হবে মেরে দোস্ত, জুল। আর একটা অ্যাডভান্স কনসেপ্ট এখন থেকে শিখিয়ে রাখছি, ক্লাস 9 থেকে পুরো একদম আলট্রা প্রো লেভেলের স্মার্ট বানিয়ে দেবো, মেরা বাদা হ্যাঁ ইয়ে। চলো, তো মোশনে আমি অলরেডি ডিসকাস করেছিলাম ভেক্টর কি হয়, ভেক্টরের মাথায় কি থাকে, অ্যারো থাকে। তো আমি ধরে নিলাম এখানে দুজন রয়েছে, দেখো একটা কে আছে, বি আছে, আর একটা আছে এ কোন দিকে আছে, হাইপোটেনিউস বরাবর আছে। আর এইমাত্র আমি কি বললাম, যে অ্যাঙ্গেল করে থাকবে হাইপোটেনিউস বরাবর থাকে তাকে আমরা অলওয়েজ কি করতে পারি, দু টুকরো করে দিতে পারি। তো একে যদি দু টুকরো করি, চিড়ে দিই, এই ক্ষেত্রে আমি 10 ভ্যালুটা ধরে নিয়ে করেছিলাম, বা দরকার নেই, ধরো আমি জেনারেলি করছি, কোনো পার্টিকুলার ডেটা না ধরে আমি জেনারেলি করছি, কারণ জেনারেলি ধরে না করলে ডেটা নিয়ে কত করবো, তো পাগল হয়ে যাবো তাহলে। তো যদি আমি একে দু টুকরো করি, একটা কোন দিকে হবে মানে হাইপোটেনিউসকে দু টুকরো করি, অ্যাঙ্গেল তো আমার দেওয়াই আছে, তো থিটা কে সাথ वाला cos থিটা, অ্যাঙ্গেল কে সাথ वाला cos থিটা, মানে এদিকে দেওয়া আছে বলে এটা cos থিটা হবে। যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো বা এই রেসপেক্টে আমরা করতাম তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে কি হতো, cos থিটা হতো। তো এরকম ব্যাপার না, একবার এটার রেসপেক্টে একবার এটার রেসপেক্টে ভুল হয়ে যাবে, কিন্তু যখন করবে একটা রেসপেক্টে করবে, সবসময় একবার এদিক একবার এদিক এরকম চুকচুক করলে হবে না, সবসময় একজনের রেসপেক্টে করা উচিত। মানে ডট প্রোডাক্টের কথা বলছি, কম্পোনেন্টে ভাঙার কথা বলছি আমি। ওকে ওকে, তো এটা বি এদিকে রয়েছে হরাইজন্টাল, এই অ্যাঙ্গেল করে আছে, একে আমি কি করব, দুটুকরো করব। দুটুকরো যদি করি, বি এর দিকে যে কম্পোনেন্ট হবে মানে এক্স অ্যাক্সিসের দিকে যেটা হবে সেটা কত হবে, দেখতেই পাচ্ছ cos থিটা জিসকে সাথ থিটা cos থিটা। আমি কাকে ভাঙছি, এ কে ভাঙছি, বা যদি পি নিয়েও করতে পারতাম, পি কিউ নিয়ে, যাই আসে না কিছু। তো এটা কত হবে মেরে দোস্ত, এ cos থিটা, ঠিক আছে। আর একটা কম্পোনেন্ট কত হবে, ওয়াই এর দিকে, ওয়াই এর দিকে যেটা রয়েছে সেটা আছে এ সাইন থিটা। আগেই বলেছি আমি থিটা কে সাথ वाला cos থিটা, পারপেন্ডিকুলার वाला সাইন থিটা। একে যখন আমি কম্পোনেন্টে ভাঙলাম, দু টুকরো করে দিলাম, বিচো বিচ ফাড় দিয়া মেনে, তখন দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম, একটা থিটা কে সাথ वाला cos থিটা, এটা 0 নয় ভাই থিটা, আর পারপেন্ডিকুলার वाला কত হয়েছে বলো, সাইন থিটা। আর অলরেডি কে ছিল, তো এক্স অ্যাক্সিসের দিকে এ cos থিটা, ওয়াই অ্যাক্সিসের দিকে এ সাইন থিটা। বাট আমি আগেই কি দেখেছিলাম, অলরেডি এক্স অ্যাক্সিসের দিকে আর একটা ভেক্টর ছিল, বি ছিল অলরেডি ওদিক দিয়ে, ঠিক আছে। তো তাহলে বি এর সাথে দেখো একটা কম্পোনেন্ট আছে, এই cos থিটাটা কার দিকে আছে, এটাও এক্স অ্যাক্সিসের দিকে আছে। তাহলে যদি আমি বলি বি এর সাথে এই cos থিটা, দুটো কম্পোনেন্ট কি বলো, প্যারালাল। প্যারালাল মানে অ্যাঙ্গেল কত হয়, দুটো প্যারালাল লাইনের অ্যাঙ্গেল 0 হয়, এটা আমরা জানি। তো যখন আমি এ ভেক্টরটা যেটা অ্যাঙ্গেল করেছিল তার যে সাথ वाला, বি এর সাথে যে সাথ वाला কম্পোনেন্টকে যখন আমি প্রোডাক্ট করব, সেই প্রোডাক্টটাকে কি বলে জানো, দ্যাট ইজ কল্ড ডট প্রোডাক্ট। তো ফিজিক্সে ক্লাস 11-এ দু রকমের প্রোডাক্ট হয়, শুধু 3 × 4 মানে 12 এরকম ব্যাপার না।
3 into 4 এতদিন ধরে তোমরা যে প্রোডাক্ট করে এসেছো, গুণ করে এসেছো, সেগুলো সব স্কেলার নিয়ে করেছিলাম। বাট যখন দুটো ভেক্টরকে আমরা প্রোডাক্ট করবো না, দুটোভাবে করতে হয়, একটাকে বলে ডট প্রোডাক্ট আর একটাকে বলে ক্রস প্রোডাক্ট। ওকে, তো ডট প্রোডাক্ট কীভাবে করবো, যখন আমরা সাথওয়ালা কম্পোনেন্টকে নিয়ে করব। যেমন এ এর সাথওয়ালা কম্পোনেন্ট বি এর দিকে কে হবে, এ cos θ। আর লিখবো কীভাবে, যেহেতু এরা ভেক্টর, অবভিয়াসলি ভেক্টরের মধ্যেই হয়, মাথায় অ্যারো থাকবে, আমি আগে শিখিয়েছি, এ ডট বি। আর ক্রস প্রোডাক্টকে কীভাবে লিখবে, এ ক্রস বি, এরকম। এটাকে মানে হচ্ছে ডট দেওয়া মানে ডট প্রোডাক্ট বলে, এটাকে ক্রস দেওয়া মানে ক্রস প্রোডাক্ট বলে। তো চলো, ডট প্রোডাক্টে আমরা কোনটাকে নেবো, সাথওয়ালা কম্পোনেন্টকে। কার সাথওয়ালা কম্পোনেন্ট, বি এর, কারণ কাকে কাকে ভেঙে দুটুকরো করা হয়েছে, এ কে। তা দুটুকরো করা হয়েছে মানে কি, একটা হবে সাথওয়ালা কম্পোনেন্ট আর একটা কি হবে বলো, পারপেন্ডিকুলারওয়ালা কম্পোনেন্ট। তাহলে বি এর সাথে যদি সাথওয়ালা কম্পোনেন্টকে নিয়ে আমি আরেকবার কি নেবো, পারপেন্ডিকুলারওয়ালা কম্পোনেন্টকে একটু পরে নেবো। তো সাথওয়ালা কম্পোনেন্টকে নিয়ে যে প্রোডাক্টটা হবে মেরে দোস্ত, তাকে কি বলে, ডট প্রোডাক্ট। তো এ ডট বি মানে কত হবে, এ ইন্টু বি cos θ, মানে এ cos θ ইন্টু বি, একই জিনিস। আর ডট প্রোডাক্ট করলে কি পাবো, দেখতেই পাচ্ছ, যেহেতু একই ডাইরেকশন হয়ে গেছে, তো ডট প্রোডাক্টে কোনো আমরা ডাইরেকশন পাবো না। ডট প্রোডাক্টে আমরা কি পাবো, অনলি ম্যাগনিটিউড পাবো। তো ডট প্রোডাক্ট করলে কোনো ডাইরেকশন হয় না, শুধু ম্যাগনিটিউড পাই। ওই জন্য ডট প্রোডাক্ট কি কোয়ান্টিটি হবে, স্কেলার কোয়ান্টিটি। বাট ক্রস প্রোডাক্ট যখন করবো, ক্রস প্রোডাক্ট কীভাবে করবো বলো, একটা সাথওয়ালা কম্পোনেন্ট নিয়ে নিয়েছি, একে দুটুকরো করে, একটা যেটা বি এর সাথের দিকে ছিল, বি এর দিকে যেটা ছিল সেটাকে নিয়েছি। তো ক্রস প্রোডাক্টে কোনটাকে নেবো, এটাকে নেবো। কার সাথে নেবো, বি এর সাথে, কারণ বি এর রেসপেক্টে করছি না, বি এর রেসপেক্টে আমরা করছি এ দুটুকরো, একটা টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে ডট প্রোডাক্ট বললাম। আর পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা যেটা নেবো সেটাকে কি বলবে, কি হবে তাহলে বলো, এ সাইন থিটা ইন্টু বি, একসাথে লিখলে কত বলবো, এ বি সাইন থিটা। বাট এখানে একটা ব্যাপার আছে, ডাইরেকশান দিতে হবে এখানে। ডাইরেকশান থাকা মানে ক্রস প্রোডাক্ট করলে কিন্তু ডাইরেকশান থাকে, মানে ক্রস প্রোডাক্ট করলে একটা নতুন ভেক্টর তৈরি হয়। আর নতুন ভেক্টর বলা মানে কি, ম্যাগনিটিউডও থাকবে এবং ডাইরেকশানও থাকবে। তো এবার ডাউট হতে পারে, স্যার ডাইরেকশান কী করে বুঝবো, এ বির ডাইরেকশান কোথায় হবে, এগুলো আমি ক্লাস 11-এ ডিটেলসে বলবো, এখন অত জানার দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখো, পারপেন্ডিকুলার হয়। এ বিটা যেভাবে থাকে, যে প্লেনে থাকে বা যেভাবে থাকে তার পারপেন্ডিকুলার হবে। তো যে কোনো একটা, আমি আপ বা ডাউন এখানে কিছু একটা লিখে দিচ্ছি, বাট ডাইরেকশন থাকবে, আমি আপ লিখে দিলাম, সাপোজ ডাউনও হতে পারে আপও হতে পারে। তো যেহেতু ধরো এখানে কথায় আছে এবি আছে বোর্ডের ওপরে, তো আপ মানে কোন দিকে হবে, বাইরের দিকে হতে পারে বা ওই দেওয়ালটার বোর্ডটার ভেতরের দিকে হতে পারে। তো আমি আপ ধরেই নিলাম এখানে, হোয়াট এভার। তাহলে এটুকু কি শেখালাম, ডট প্রোডাক্ট করলে কী পাবে, শুধু একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার মানে শুধু ম্যাগনিটিউড থাকবে, কোনো ডাইরেকশন থাকবে না। বাট ক্রস প্রোডাক্ট করলে কী হবে, একটা নতুন ভেক্টর তৈরি হবে। মানে আমি এভাবে লিখতে পারি, একটা নতুন ভেক্টর তৈরি হলো, ধরো যে নতুন ভেক্টরটা তৈরি হলো সেটাকে সি ভেক্টর দিয়ে লিখলাম। বাট এখানে এরকম কোনো তৈরি হবে না, শুধু ম্যাগনিটিউড পাবে, সি হবে, শুধু সি লিখবো আমি, কারণ কোনো মাথায় এটা ভেক্টর না, স্কেলার কোয়ান্টিটি। এবার এখানে দেখো, ফোর্সটাকে আমি এখানে কি করেছি, দুটুকরো করেছি, একটা সাথওয়ালা cos θ, পারপেন্ডিকুলারওয়ালা সাইন থিটা। তো ডিসপ্লেসমেন্টের সাথে সাথওয়ালা কম্পোনেন্ট কে আছে, এফ cos θ। তো এদের যেটা আমি করেছি, তো কি করলাম, এফ এস cos θ। তো এটা আর কিছুই না, এটা বেসিক্যালি ডট প্রোডাক্ট। কার ডট প্রোডাক্ট, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। তো ওয়ার্ক ডানের একদম পুরো আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের স্ট্যান্ডার্ড ফর্মুলা কি লিখবো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস, ডট প্রোডাক্ট বলে। যেমন শেখালাম একটু আগে, সাথওয়ালা কম্পোনেন্টকে নিয়ে যে প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, পারপেন্ডিকুলারওয়ালা কম্পোনেন্টকে নিয়ে যে প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। অ্যান্ড ডট প্রোডাক্ট ইজ ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কোনো ডাইরেকশন নেই, অনলি ইট হ্যাজ ম্যাগনিটিউড। ওকে, দেখো যেমন ওখানেই আমি লিখেছি স্কেলার কোয়ান্টিটি ডট প্রোডাক্ট, ওই জন্য দেখো ডাব্লুর মাথায় কিন্তু আমি কোনো অ্যারো লাগাইনি। লজিক আছে, লজিক আছে মেরে দোস্ত। কেন লাগাইনি বুঝতে পারলে, কারণ ওয়ার্ক ডান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ওয়ার্ক ডান ইজ দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর, অ্যান্ড উই হ্যাভ অলরেডি লার্নড দ্যাট আফটার পারফর্মিং ডট প্রোডাক্ট বিটুইন টু ভেক্টর উই উইল হ্যাভ অনলি ম্যাগনিটিউড, নো ডাইরেকশন, অ্যান্ড দোজ কোয়ান্টিটিজ আর কল্ড স্কেলার কোয়ান্টিটিস। এবার লোকজনের দাবি হতে পারে যে স্যার আপনি তাহলে এই কম্পোনেন্টটাকে নিয়ে কেন করলেন না, এখানে কেন বললেন না এফ সাইন থিটা ইন্টু এস। কারণ ভাই ওয়ার্ক ডান মানে আমাকে সাথওয়ালা কম্পোনেন্ট হেল্প করছে, ট্রলিটা টানতে না এই কম্পোনেন্টের কোনো কাজ নেই, পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কোনো কাজ নেই, হেল্পকে করছে, মদতকে করছে আমাকে সাথওয়ালা কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের যে কম্পোনেন্টটা আছে, আর ডিসপ্লেসমেন্টের দিকে ফোর্সের যে কম্পোনেন্ট মানে কি সাথওয়ালা কম্পোনেন্ট। তো সাথওয়ালা কম্পোনেন্টের জন্য আমরা কোন প্রোডাক্ট করবো, অবভিয়াসলি ডট প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টের কি ফায়দা এখানে, ইজন্ট ইট? তো ওয়ার্ক ডান যখনই বলবে মনে রাখতে হবে ওয়ার্ক ডান কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার, এটা কিন্তু অনেক সময় দেয়, সিবিএসসিতে জিজ্ঞেস করে, মানে স্কুল এক্সামের কথা বলছি আমি, যে হোয়াই ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তো আনসার কী হবে, work done is the dot product of two vector quantity, as we know that after performing dot product between two vector quantity we have only magnitude but no direction, so we may conclude that work done is a
স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডানের ফর্মুলা কি হলো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস, এটা এফ ডট এস এর ম্যাগনিটিউড কত হবে দোস্ত, এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এই যে ম্যাথামেটিক্যাল ফর্ম আমি অলরেডি লিখে রেখেছি। তো থিটার আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা আনসার আসবে, বুঝতেই পারছো। ধরো থিটার তো যা খুশি ভ্যালু হতে পারে, আমি জানি তোমরা জানো কিনা জানি না, আমি কসের যেমন আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি, কস 0 হবে 1, কস 90 হয়ে যায় 0, কস 60 হবে হাফ, কস 30 হয় √3/2, আরও কয়েকটা এক্সট্রা আমি লিখিয়ে দিয়েছি। কস 180 যদি দেখো সেটা হয় -1, আর কস 120 হয় -1/2। কস অফ 120 কত হবে মেরে দোস্ত, -1/2। তো এগুলো একটু মনে রাখবে, ক্লাস 10 এগুলো সব জেনে যাবে, ডোন্ট ওয়ারি। এখন আমরা ডিসকাস করবো ওয়ার্ক ডানের টাইপ সম্পর্কে। একটু আগে আমরা অলরেডি জানলাম যে ওয়ার্ক ডান কার কার উপর ডিপেন্ড করে, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট। শুধু তাই নয়, ওদের মাঝের অ্যাঙ্গেলটার উপরে কিন্তু ডিপেন্ড করে, কারণ থিটা বলে একটা টার্ম আছে। আর এটাও ডিসকাস করলাম যে ওয়ার্ক ডান ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটি, নেমলি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই জন্য দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট করলে আমরা কী পাবো, ম্যাগনিটিউড পাবো। অবভিয়াসলি ম্যাগনিটিউড স্কেলার কোয়ান্টিটি, ওই জন্য ওয়ার্ক ডান ইটসেলফ স্কেলার কোয়ান্টিটি, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছ ট্রলি টানার এক্সাম্পলটা, এস ডিসপ্লেসমেন্ট হবে এদিকে, বাট ফোর্স কোন দিকে দিচ্ছি, অ্যাঙ্গেল করে দিচ্ছি। তো এই কনসেপ্টের উপর বেস করে আমরা ওয়ার্ক ডানকে না তিনটে টাইপে ডিভাইড করতে পারি। মেনলি সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান, ওকে মেরে দোস্ত, পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান আর জিরো ওয়ার্ক ডান। নেগেটিভ ওয়ার্ক ডান অ্যান্ড জিরো ওয়ার্ক ডান। স্যার লোকজন দাবি করতে পারে স্যার জিরো ওয়ার্ক ডান আবার কী জিনিস, কোনো ওয়ার্ক ডানই হচ্ছে না নাকি? তো কসের ভ্যালুটা হয়তো তোমরা জানবে কি না জানবে। কসের 0 হয়, তারপরে কত হয়, 30 হয়, 45 হয়, 60 হয়, 90, আরও আছে 120 আর হচ্ছে 180। কটা জানলে আপাতত কাজ চলে যাবে। কস 0 ভ্যালু হয় 1, কস 30 ভ্যালু হয় √3/2 বোধ হয়, কস 45 ডিগ্রি হয় 1/√2, 60 হয় কস 60 হাফ হবে, কস 90 0 হয়ে যায়, কস 120 -1/2 বোধ হয়, আর 180 -1। চলো এই বেসিক জিনিসটা জেনে যাবে, ইউ উইল গেট টু নো ইন ক্লাস 10 ইন ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার, ডোন্ট ওয়ারি, ডোন্ট প্যানিক। তো তিনটে রকমের আমাদের ওয়ার্ক ডান, পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, জিরো ওয়ার্ক ডান। কার উপর বেস করে হয় এটা? फॉर्मूला तो एक W इक्वल्स टू एफ इंटू एस, बट बीच में कौन है, थीटा, एंगल बिटवीन फोर्स एंड डिसप्लेसमेंट। एटार ऊपर बेस করে তিনটে কেস হবে। তো সবথেকে ফার্স্ট কেস পজিটিভ ওয়ার্ক ডান। পজিটিভ ওয়ার্ক ডান কখন বলবে, যখন ধরো ওই যে ব্লকটা যেটা বানিয়েছিলাম একটু আগে, ওই ব্লকটার উপরে তুমি ফোর্স দিচ্ছ এদিকে, একদম পুরোপুরি একদম কিক, সলিড কিক, এভাবে কিক মারলে তো ফোর্স কীভাবে দিয়েছো, এভাবে দিয়েছো। আর ডিসপ্লেসমেন্টও কীভাবে হবে, একই দিকে হবে, দুটো পুরোপুরি কিক এভাবে মেরেছো আর ডিসপ্লেসমেন্টও একই দিকে হচ্ছে, ওইভাবে মুভ করে যাচ্ছে বডিটা। তো এই ক্ষেত্রে কী হবে বলো, অ্যাঙ্গেল কত আছে, দুটো একই জিনিসের, দুটো যদি প্যারালাল হয়, এদিকে ফোর্স আছে এদিকেই ডিসপ্লেসমেন্ট, তো দুটো প্যারালাল, দুটো রেল লাইনের ট্র্যাকের অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি। দুটো প্যারালাল জিনিস, দুটো রেল লাইনের ট্র্যাকের, রেল লাইনের কী বলে, লাইনগুলোর পাথগুলোর অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি, ইজন্ট ইট? তো এখানে থিটা কত হবে বলো, 0 ডিগ্রি। এবার যদি ফর্মুলাটাতে বসিয়ে দিই ওয়ার্ক ডান কত হবে, এফ এস কস থিটা, তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই এফ এস কস 0, আর কস 0-র ভ্যালু আমি আগেই বলে রেখেছি, কস 0 ডিগ্রি ভ্যালু হয় কত মেরে দোস্ত, 1। তো 1 ইন্টু এফ এস মানে কত হবে, এফ এস। তো দেখতেই পাচ্ছ এটা একটা পজিটিভে কিছু একটা আনসার আসবে। আমি জানি না ভ্যালু যদি দেওয়া থাকতো, ধরো ফোর্স দেওয়া থাকে আছে 10 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট ধরো দেওয়া আছে 5, তো ওয়ার্ক ডান কত বলবে, 10 5 50 জুল আনসার হবে। এটা আর এমন কি বড় ব্যাপার ভাই সাব, তো চাইলে নিউমেরিক্যাল ডেটা নিয়ে করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। ফোর্স 10, ডিসপ্লেসমেন্ট 5, তো আনসার কত আসবে, 10 5 50, ইজন্ট ইট? তো এটা আনসার পজিটিভে আসবে বলো, এই জন্য ওয়ার্ক ডানটাকে বলবো আমরা পজিটিভ ওয়ার্ক ডান। তো যা কিছু আনসার আসুক না কেন, 50 20 30 100 জুলেই আসবে, আর পজিটিভ আসবে, পজিটিভ জুল, পজিটিভ 20 জুল প্লাস 100 জুল বা প্লাস 80 জুল, হোয়াট এভার ইট ইজ। নেগেটিভ ওয়ার্ক ডান মানে এখানে একটা ক্যাচাল আছে। ক্যাচালটা কীরকম, ক্যাচালটা হচ্ছে যে ধরো ব্লক এখানে আছে, ওকে, ভেরি গুড সাবাস, তুমি ফোর্স কিক তো মারলে, বাট একটা কথা আছে না, কর্মা, তুমি যেরকম দেবে, যাকে যতটা কিক দেবে সেও ঠিক ততটাই। যেমন আমরা এখন নেচারকে দিচ্ছি, গাছ কেটে এই কেটে ভালো রকমই কিক দিচ্ছে নেচারকে, যদি নেচারও ফিরিয়ে দেবে সেদিন আর পালানোর পথ থাকবে না। ফোর্স দিলাম ওদিকে, কিন্তু ভাই সাহেব ওদিকে যাওয়ার পরিবর্তে কী করলো, ডিসপ্লেসমেন্ট এদিকে হয়ে গেল। ঠিক আছে, এটা কখন হয় আমি এক্সাম্পল দিয়েও বোঝাতে পারি, কোনো চাপ নেই মেরে দোস্ত। ধরো ওই পুলি প্রবলেম হয় না, কুয়া থেকে জল তোলার জন্য, ধরো এটা একটা কোনো বালতি, তো বালতিটা আর ফোর্স তুমি কোন দিকে দিই, আমরা তো ফোর্স দিয়ে হাত দিয়ে এরকমভাবে টানি, এটা হাত, এটা হ্যাঁ, কার হাত, ভূতের না পেরেতের আমরা জানি না, বাট কেউ একটা ফোর্স দিচ্ছে নিচের দিকে, কোন দিকে ফোর্স দিয়ে আমরা দড়িটাকে এভাবে টানি, তাই না? আর বালতিটা কোন দিকে উঠবে, বালতিটা উপরের দিকে উঠবে, তো ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, উপরের দিকে। তাহলে বুঝতে পারছো ফোর্স হচ্ছে ডাউনে, ডিসপ্লেসমেন্ট কতই হচ্ছে, আপ।
ইয়ে এরকম একটা কিছু হচ্ছে, ইজন্ট ইট? এটা আপ, ডিসপ্লেসমেন্ট আপ, ফোর্স কোন দিকে দিচ্ছি? ডাউন। তো এখানে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। এটাকে কি বলে? অ্যান্টি প্যারালাল, অপোজিট। প্যারালাল মানে হচ্ছে কি বলতো, দুটো যখন এরকম থাকবে সেটাকে প্যারালাল বলে, বাট একটা এরকম একটা এদিকে হলে সেটাকে কি বলে? অ্যান্টি প্যারালাল। যেটা এই ক্ষেত্রে হচ্ছে, ফোর্সটা কোন দিকে আছে? রাইট, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? লেফট। তো এখানে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। আচ্ছা, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ফর দিস কেস? ফর্মুলা তো আমরা একটু আগে দেখলাম, এফ এস কস থিটা। তো থিটার ভ্যালু যদি 180 বসিয়ে দিই, তাহলে এফ এস ইন্টু কস 180, কস 180 ভ্যালু ওখান থেকে দেখে নাও, অলরেডি করে রেখেছি -1। তো কত হবে? মাইনাস এফ এস। তো যাই খুশি ভ্যালু আসুক না কেন, নেগেটিভে আসবে। ধরো আমি বললাম ফোর্স 10, ডিসপ্লেসমেন্ট 5, কিন্তু উল্টো দিকে, অপোজিট দিকে। ফোর্স দিচ্ছ এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে 10 আর 5 আনসার তো 50 হবে, বাট কত বলবো? -50। সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক ডান। ইজ ইট ক্লিয়ার? তো আনসার তো জুলে হবে, তাহলে এখানে দেখো প্লাস ছিল ওই জন্য পজিটিভ ওয়ার্ক ডান, এখানে মাইনাস আছে বলে কত হবে? নেগেটিভ ওয়ার্ক ডান হবে। আর একটা কথা এখানে বলে রাখি, সবসময় যে প্যারালাল হতে হবে, অ্যাঙ্গেলটাকে 0 হতে হবে তবে পজিটিভ ওয়ার্ক ডান, তা কিন্তু নয়। অ্যাঙ্গেলটা ধরো যদি 30 ডিগ্রি হয়, তাহলে আনসার কত আসবে? √3/2 এ আসবে, তাতেও হবে ওটা পজিটিভ ওয়ার্ক ডান। 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তো ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা সবাই জানি যে আমরা এটাকে বলে কি বলে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি ফোর্স থাকে ডিসপ্লেসমেন্টের সাথে, যেই অ্যাঙ্গেলই থাকুক না কেন, অলওয়েজ কত হবে? ওয়ার্ক ডান, পজিটিভে আনসার আসবে। ইজ ইট ক্লিয়ার? আর এটা বুঝতেই পারছো 180 ডিগ্রি। তো নেগেটিভের যে ভ্যালুগুলো হয়, যেমন 120, 180, এটাও তো নেগেটিভ, এটাও নেগেটিভ। তো আনসার কিসে আসবে মেরে দোস্ত? নেগেটিভ ওয়ার্ক ডানের আনসার হবে ওটা। তো এটা দুটো আমি এক্সট্রিম কেসকে নিয়ে দেখালাম যে দেখো 0 হলে পজিটিভ শুরু হচ্ছে, আর 180 মানে কত হচ্ছে? নেগেটিভ ওয়ার্ক ডান। তো আর একটা ব্যাপার, সেটা হচ্ছে জিরো ওয়ার্ক ডান। তো জিরো ওয়ার্ক ডানের কনসেপ্টটা কি? এটার কনসেপ্ট হচ্ছে সবথেকে বেস্ট জিনিস, তুমি ফোর্স দিচ্ছ এদিকে ডান দিক দিয়ে, ওকে, আর ভাইসাব ডিসপ্লেস কোন দিকে হচ্ছে? নিচের দিক দিয়ে চলে যাচ্ছে বা উপরের দিক দিয়ে উঠে যাচ্ছে। এটারও এক্সাম্পল দেবো, ডোন্ট ওয়ারি। ফোর্স কোন দিকে দিচ্ছি? এদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে। তাহলে এখানে বলো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত? থিটাটা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, কারণ থিটা মানে কার সাথে কার অ্যাঙ্গেল? ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল। তো ওয়ার্ক ডানের ফর্মুলায় যদি বসিয়ে দিই আমি, এফ এস কস 90, কস 90 কত হয় মেরে দোস্ত? 0 ইন্টু সবকুছ মানে 0। তাহলে ওয়ার্ক ডান কত আসলো? 0। তো এটাকে কি বলে? জিরো ওয়ার্ক ডান। তো জিরো ওয়ার্ক ডানের ফান্ডা কি আছে? ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা অলওয়েজ কত হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, রাইট অ্যাঙ্গেল হতে হবে। লোকজন এটাও দাবি করতে পারে, স্যার যদি ফোর্সই 0 হয় ভাই সাহেব, তাহলে তো এমনিতেই 0 হয়ে গেল। স্যার যদি ডিসপ্লেসমেন্ট 0 হয়, এটা যেমন আমি এখানে ফোর্স প্রচুর দিচ্ছি, বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি? হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান ফিজিসিস্টরা কত বলবে? 0 বলবে। তাহলে জিরো ওয়ার্ক ডানের এক্সাম্পল কী হবে? একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের সানের চারপাশে এগুলো ঘোরে না, প্ল্যানেটগুলো ঘোরে না, আর্থ ঘুরছে সাপোজ। তো আর্থ কোন দিকে যাচ্ছে? এদিকে আছে ভেলোসিটি, তাই না? তো ডিসপ্লেসমেন্ট এদিকে আছে। আর সান কোন দিকে টানে? সব কিছুকে নিজের সেন্টারের দিকে টানে। তো এখানে বলো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, যার জন্য আর্থ কী করছে? সানের চারপাশে ঘুরছে, তো সেটার জন্য ওয়ার্ক ডান কত হয়? 0 ওয়ার্ক ডান হবে, কারণ অলওয়েজ কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে। হয়তো মনে হতে পারে স্যার যদি এখানটায় যায়, তাতেও খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হচ্ছে? এস এর সাথে এফ এর অ্যাঙ্গেল অলওয়েজ কত হচ্ছে? 90 ডিগ্রি। তো যেখানে নাও না কেন, এখানটাতেও হবে 90 ডিগ্রি, এখানেও। তো প্রত্যেকটা পয়েন্টে অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কোনো ওয়ার্ক ডান করে না আর্থকে সানের চারপাশে ঘোরাতে। শুধু আর্থ বা সান নয়, যে কোনো সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা মনে রাখবে, ফোর্স যদি সেন্টারের দিকে অ্যাক্ট করে আর ডিসপ্লেসমেন্ট যখন ট্যানজেন্ট বরাবর হচ্ছে, এটাকে কি বলে দোস্ত? ট্যানজেন্ট বলে। জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, ছুঁয়ে বেরিয়ে যাবে। তো সেটা অ্যাঙ্গেল যদি সবসময় পারপেন্ডিকুলার থাকে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওটার 0 ওয়ার্ক ডান হবে। কেন হবে? কারণ এটা 0 ওয়ার্ক ডান বলে তাই হবে। ওয়ার্ক ডানের ফর্মুলা এফ এস কস থিটা, থিটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, কস 90 কত হয়? 0 হয়। তো 0 ইন্টু এভরিথিং মানে 0। তো অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে ডিফাইন 1 জুল, 1 জুলকে ডিফাইন কীভাবে করবে? এটা সবথেকে বেস্ট এক্সাম্পল, আমি পজিটিভ ওয়ার্ক ডান দিয়ে বুঝিয়ে দেবো, কারণ এটা দেখলে বুঝতে সুবিধা হয় সবার জন্য। তো ফর্মুলা এখানে হয়, এখানে কোনো থিটা ফিটার কোনো ব্যাপার নেই, শুধু 1 জুল ডিফাইন করতে বলা হয়েছে। তো এটাকে আমি যদি এলএইচএস লেফট হ্যান্ড সাইডকে যদি 1 জুল বানাতে হয়, তো রাইট হ্যান্ড সাইডে ফোর্স আর আছে আর ডিসপ্লেসমেন্ট আছে। ফোর্সটাকে কত নেবো? 1 নিউটন নেবো, আর ডিসপ্লেসমেন্টটাকে কত নেবো? 1 মিটার নেবো। তো কি শিখলে মেরে দোস্ত? কোনো একটা বডি, সাপোজ যেন একটা বডিকে যদি 1 নিউটন ফোর্স দিয়ে আমি কতটা মুভ করাই, যদি 1 মিটার মুভ করাতে পারি, ইন দ্যাট কেস আমি যে ওয়ার্ক ডানটা করলাম সেটাই কত হবে? 1 জুল। ইজ ইট ক্লিয়ার? তো how would you define 1 joule? If we apply 1 Newton force on a body, and because of this application of this 1 Newton force, the body has displaced by 1 meter, then the work done by me is called 1 joule. And obviously it has to be mentioned that the displacement has been taken place towards the direction of the force, because for this case the angle we have taken is 0 degree, as you can see there. So they are parallel basically each other. Work done করে তো অনেক গলা ফাটালাম, বাট ভুখা ফেতে কি ওয়ার্ক ডান হবে মেরে দোস্ত?
পেট ভর্তি না থাকলে কি করে ওয়ার্ক ডান করতে পারবো? তো পেট ভর্তি হতে গেলে কি করতে হবে? খাবার খেতে হবে, আর খাবার থেকে আমরা কি পাবো? এনার্জি। তো হোয়াট ইজ এনার্জি? হাউ উই কুড ডিফাইন এনার্জি? সো এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ ক্যাপাসিটি অফ এ বডি টু ডু ওয়ার্ক। তো আমরা যখন কোনো একটা ক্যাপাসিটি, আমাদের একটা ওয়ার্ক, একটা কাজ করার যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলবো? এনার্জি। তো ওয়ার্ক ডান করতে গেলে কি করতে হবে? ওয়ার্ক ডান করতে গেলে আমাদেরকে এনার্জি নিতে হবে, খাবার থেকে এনার্জি নেবো। ওয়ার্ক আর এনার্জি হচ্ছে বেসিক্যালি মুদ্রার এফিট আর ওফিট, একটা ইনপুট আর একটা আউটপুট। তুমি যদি খাবার তোমায় আমি খেতে না দিই, তাহলে তুমি কোনো রকমের ওয়ার্ক ডান করতে পারবে না। ধরো কোনো বয়স্ক দাদু অনেকদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না, এবার আমি গিয়ে যদি তাকে বলি দাদু চলো তোমার সাথে ফুটবল খেলতে যাবো, সেটা কি উনি কি করতে পারবেন? অবভিয়াসলি পারবেন না, কারণ 1 মাস ধরে সাপোজ খাওয়া দাওয়া করছেন না, তো এনার্জি নেই অতটা ফুটবলকে খেলার মতো। ফুটবলে গিয়ে কিক মারতে হবে, কিক মারা মানে কি? ফোর্স দিতে হবে, বলটা ডিসপ্লেস করবে, মানে ওয়ার্ক ডান করতে হবে। আই উইশ এরকম কেউ বিছানায় পড়ে না থাকুক বা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান। হোয়াট এভার কনসেপ্ট বোঝানোর জন্য এক্সাম্পলটা নিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো ওয়ার্ক ডান করতে গেলে আমাদেরকে কী করতে হবে? এনার্জি নিতে হবে, খাবার থেকে আমরা সেই এনার্জিটা পাই। শুধু আমরা বলে নয়, যে কোনো জিনিস যা আমরা দেখি আমাদের চোখের সামনে, যেই ওয়ার্ক ডান করে না, কারণ এই যে ট্রাক্টরে জেসিবি দিয়ে মাল তুলছে, মাটি খুঁড়ছে, তো সেও তো একটা ওয়ার্ক ডান করছে, তো তাকে এনার্জি দিতে হবে। তাকে কি এনার্জি কে দিচ্ছে? তেল ঢালছি, তেল দিয়ে ইঞ্জিন কী করছে? ওয়ার্ক ডান করছে, মানে এনার্জিটাকে নিয়ে কী করছে? ওয়ার্ক ডান করাচ্ছে ওকে দিয়ে। বাট এনার্জি নেওয়ার তরিকাটা আলাদা আলাদা। আমরা কি করছি? চাল, ডাল, ভাত, বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস থেকে এনার্জি নিচ্ছি। পাখা, এসি, ফ্রিজ, গিজার, এরা কি করছে? ওরা হচ্ছে যেখান থেকে এনার্জি নিচ্ছে, ঠিক আছে, ওই যে কলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, সেখান থেকে পুরো একদম কয়লা পুড়িয়ে সেখান থেকে জল গরম করে ভাপ বানিয়ে, সেই ভাপ দিয়ে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আর্মেচারকে রেখে ইলেকট্রিসিটি প্রডিউস করে, সেই ইলেকট্রিসিটি দিয়ে কি চলছে? পাখা চলছে। কনসেপ্ট কিন্তু সবার জন্য সেম ভাই, আমাদের জন্যও যা এই পাখা, লাইট, এসি, ফ্রিজ, ট্র্যাক্টর, লরি, ট্রাক, সবার জন্য একই কনসেপ্ট। প্রত্যেককে এনার্জি দিতে হবে ওয়ার্ক ডান করার জন্য, বাট নেওয়ার তারিকাটা আলাদা আলাদা। আমাদের ক্ষেত্রে কি চাল ডাল, তাই এরকম তো পসিবল নয় না। তুমি কি করলে? ফ্যানের মধ্যে গিয়ে 1 প্লেট বিরিয়ানি ঢেলে দিলে, আর এখানে দুটো তারকে এখানে ঢুকিয়ে খেলা শেষ হয়ে যাবে ভাই, একদম খতম, বাই বাই টাটা। কনসেপ্ট সেম হতে পারে, বাট তারিকাটা আলাদা। কিন্তু এমন নয় যে স্যার এনার্জি তো দরকার, চলুন না একটা তার গুঁজে দিয়ে দুটো করে দিই, একদম পুরো ফুল চার্জড হয়ে যাবো, ফুল এনার্জি সারাদিন ধরে কাজ করতে থাকবো, ছবি হয়ে যাবে একদম সব কিছু। এবার যদি আমরা এনার্জির এসআই ইউনিটের ব্যাপারে ডিসকাস করি, সেটা কী হবে? যেটা আমি একটু আগেই বললাম যে ওয়ার্ক ডান আর এনার্জি একই জিনিস। তো ওয়ার্ক ডানের জন্য এসআই ইউনিট কী হয়? জুল। তো এনার্জির জন্য এসআই ইউনিট কী হবে? জুলই হবে, নতুন আর কী হবে? আর এসআই ইউনিট বললাম নর্মাল যখন আমরা বড় জিনিসের জন্য ইউজ করি লার্জার স্কেলে, তো তখন আরও একটু বড় বড় ইউনিট ডিফাইন করি, ইটস লাইক কিলো জুল কখনো কখনো ইউজ করি। তারপর আরেকটা ইউনিট হয় পাওয়ার কনজামের জন্য, যে এসি, ফ্রিজ, গিজার কত করে এনার্জি খাচ্ছে, তার জন্য এটা ইউজ করি আমরা কিলো ওয়াট আওয়ার। এটা হচ্ছে এনার্জির কমার্শিয়াল ইউনিট। কিলো জুল নর্মাল আমরা দেখবে ওই চিপস, লেস, কুরকুরের প্যাকেটে জুলে আনসার লেখা থাকে, ওই কিলো জুলে দেখবে থাকে। আর এসআই ইউনিট যদি বলি এনার্জির জন্য, সেটা ওয়ার্ক ডানের ক্ষেত্রে যা হয় সেটা একই ইউনিট হবে, সেটা কত হবে? জুল। ওকে। তো এনার্জির কিন্তু অনেক কটা ফর্ম আছে। সবার প্রথমে যে ফর্মটা নিয়ে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইট ইজ? মেরে দোস্ত, ইট ইজ মেকানিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি মানে আর কিছুই না। মেকানিক্যাল এনার্জি মানে দুটোর সাম, কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি। ব্যাস, লোকজনের মাথার উপর দিয়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি মানে আর কিছু নয় ভাই, তুমি দৌড়াদৌড়ি করছো, ফুটবল খেলছো, পিছনে কুত্তা তার লেগে গেছে, তার জন্য ভয়ে দৌড়াদৌড়ি করছো, তো তখন তোমার কাছে কি আছে? কাইনেটিক এনার্জি আছে। তো যে কোনো বডি, লিভিং নন লিভিং যেই হোক না কেন, যে দৌড়াবে, যে মোশনে থাকবে, যার কাছে একটা স্পিড থাকবে, তার কাছে কি রয়েছে? অলরেডি কাইনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে। আর পোটেনশিয়াল এনার্জি কার জন্য হয় ওটা আমি বলছি, অনেক ক্ষেত্রে হয়। ম্যাক্সিমাম সময় আমি দেখেছি স্টুডেন্টকে এটা ভুল করতে। পোটেনশিয়াল এনার্জি বলা মানে স্যার এমজিএইচ। সবসময় যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে তার কিন্তু কোনো মানে নেই। নর্মালি তুমি একটা 10 তলা বাড়ির ছাদে আছো, ঠিক আছে, সেখান থেকে ধরো কারোর উপরে রাগ আছে, তার উপরে লাফিয়ে বললে দিছে, তো মোটামুটি সে পুরো চিড়ে হয়ে যাবে একদম। আর একই রকমভাবে তুমি যদি 1 তলা ছাদ থেকে তার উপরে লাফাতে, হয়তো বেচারার একটা পা বা হাতই ভাঙতো, ইজন্ট ইট? তো হাইটের জন্য কি থাকে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো 10 তলা ছাদের কি আছে? হাইট বেশি আছে মানে ওই এনার্জিটা বেশি হবে, পুরো একদম চিড়ে হয়ে যাবে। আর 1 তলা ছাদের হাইট কম আছে মানে কি হবে? তখন যখন তার উপরে জাম্প করবে এনার্জি কম হবে কম্পারেটিভলি। তো হাইটের জন্য ওটাকে কি বললাম আমরা? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। শুধু তাই নয়, আরও অনেক ওর ভেদভাব আছে। যেমন আগেকার দিনে দেখেছো কিনা জানি না, এরকম দম দিতে হতো ঘড়িতে, সেটা স্প্রিং থাকতো, একটা স্প্রিংকে একটা পেঁচানো থাকতো, কুণ্ডলি মতো থাকতো, তো ওটাকে দম দিয়ে তারপর ঘড়ি চলতো। তো ওখানে কি হয়? স্প্রিংকে এরকমভাবে চেপে দেয়, তো স্প্রিংয়ের জন্য ওটাকে বলে স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। আরও হয় না, ধনুক টনুকের ক্ষেত্রেও হয়, বা গুলতি হয়, গুলতির ক্ষেত্রে ওখানেও কি থাকে? পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকে। তো যে কোনো ইলাস্টিক টাইপের জিনিস, স্প্রিং হোক, রাবার টাবার, তো ওখানেও কি বলবো আমরা? ওখানেও পোটেনশিয়াল এনার্জি থাকে। নেক্সট, হিট অর থার্মাল এনার্জি।
কোনো একটা বডির ইন্টারনাল টেম্পারেচারের জন্য যে এনার্জিটা হবে দ্যাট উড বি কল্ড হিট অর থার্মাল এনার্জি। এটা স্বাভাবিক যে একটা গরম জিনিসের টেম্পারেচার বেশি মানে কি ওর হিট এনার্জি বেশি হবে, আর একটা কম্পারেটিভলি কম গরম জিনিসের কি আছে টেম্পারেচার কম মানে ওর এনার্জিটা কি হবে, তুলনামূলকভাবে কম হবে। নেক্সট কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি মানে আর কিছুই না, যেমন ব্যাটারির ক্ষেত্রে হয়, আগেকার দিনে হতো না বড় বড় যে ব্যাটারিগুলো, এখনও হয় ইনভার্টারের যে ব্যাটারিগুলো থাকে, ওখানে কি থাকে অ্যাসিড ফ্যাসিড দিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়। তো কেমিক্যাল রিয়াকশন থেকে অনেক সময় হাত দিয়ে দেখতে পারো গরম হয়ে যায়, না হাত দিয়ে আমি দেখতে বলবো না ভাই, কেস খেয়ে যাবো আমি এখনই। তো নর্মালি আমি তো করে দেখেছিলাম ছোটোবেলায়, ওই জন্য আমি বললাম, হাত ডুবিয়ে দেখতাম, তো গরম লাগতো বেশ ওখানে। তো ওখান থেকে কী হয় কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল রিয়াকশন হয়, কপার সালফেট H2SO4 Zn এসব দিয়ে রিয়াকশন হওয়ার ফলে কী হয় হিট এভলভ হয়, ওটা এক্সোথার্মিক রিয়াকশন। তো ওই জন্য ওখান থেকে যে এনার্জিটা পাবো দ্যাট এনার্জি উড বি কল্ড কেমিক্যাল এনার্জি। নেক্সট সাউন্ড এনার্জি। যে কোনো একটা ভাইব্রেটিং বডি কী করে সাউন্ড প্রডিউস করে, অ্যান্ড সাউন্ড থেকেই তো আমরা এনার্জি বা এটার বেস্ট এক্সাম্পল যে কেউ যদি বলে স্যার বুঝলাম না ঠিক সাউন্ড এনার্জি কী করে হলো, একটা বাড়ির জানলার সামনে একটা বম ফাটিয়ে দেখো একবার কী হবে, জানলার কাজ মোটামুটি ভেঙে খতম হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। তো ওটার যে হিউজ একটা এনার্জি ওখান থেকে সাউন্ডের যে এনার্জিটা, বা বাজ পড়লে অনেক সময় হয়, বাজ পড়লে বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়, একই কারণ কিন্তু। বা এখন তো চারদিকে বম টম পড়ছে, মোটামুটি যাদের বাড়ির কাছাকাছি বম পড়ে বুঝতেই পারবে জানলার কাঁচ টাচ ভেঙে উড়ে যাবে। সাউন্ডের জন্য একটা এনার্জি প্রডিউসড হয় যেটার জন্য কাঁচ টাচ ভেঙে যায়, তো এটাকেই আমরা কি বলবো সাউন্ড এনার্জি বলবো। নেক্সট নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার এনার্জিতে কি হয় যে দুটো হালকা নিউক্লিয়াস কি হয় অনেক সময় জুড়ে যায়, জুড়ে গিয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করে, তখন এনার্জি রিলিজ হয়। বা একটা বড় নিউক্লিয়াস কি হয় স্টেবিলিটির জন্য টুকরো হয়ে যায় বা ছোটো ছোটো টুকরোতে ডিভাইড হয়ে যায়, সেটাকেও কি বলবো তখনও এনার্জি রিলিজ করে। তো দুটো জিনিস, তাহলে যখন ছোটো নিউক্লিয়াসগুলো জুড়ে যাবে, জোড়াটাকে আমরা কি বলি ফিউশন, নিউক্লিয়ার ফিউশন। আর একটা বড় নিউক্লিয়াস যখন ভেঙে গিয়ে এনার্জি রিলিজ করবে সেটাকে আমরা কি বলি নিউক্লিয়ার ফিশন, FISSION। ঠিক আছে, তো জুড়ে যাওয়া মানে ফিউশন, একটা বড় জিনিস ভেঙে যাওয়া মানে কি বলবো নিউক্লিয়ার ফিশন। ক্লিয়ার? আর দুটো ক্ষেত্রে কি হবে এনার্জি রিলিজ হবে, অ্যান্ড দ্যাট এনার্জি উড বি কল্ড নিউক্লিয়ার এনার্জি। নেক্সট সোলার এনার্জি। এটা বলার কোনো দরকার নেই, সবাই জানে সান থেকে এনার্জি পাওয়া যায়, সোলার কুকার, সোলার হিটার, সোলার লাইট, কি নেই প্রত্যেকটা মোড়ের মাথায় মাথায় এখন রয়েছে। তো সানের এনার্জিটাকে কী করে ওই যে প্লেট মতো একটা থাকে, ও রিসিভ করে স্টোর করে রাখে। তো যখন রাত্রেবেলায় কী করে বাল্ব জ্বলছে, ব্যাটারি চলছে, এটা ওটা চলছে, বা ডিরেক্ট অনেক সময় ছাদের মধ্যেই ওই সোলার প্যানেলটা লাগিয়ে দিয়ে কী করে ওখান থেকে এনার্জিটা নিয়ে জল গরম করে, বা সোলার কুকার দিয়ে ভাত টাত করা হয়। তো সিম্পল এক্সাম্পল, সানের এনার্জিটাকে কাজে লাগিয়ে খাবার গরম করা হচ্ছে বা আমরা ইউজ করছি, এটাই হচ্ছে সোলার এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কেউ দৌড়াদৌড়ি করছে, তার মোশন আছে, সে একটা স্পিড নিয়ে দৌড়াচ্ছে, তো সেই স্পিডের জন্য, সেই মোশনের জন্য যে এনার্জি দ্যাট উড বি কল্ড কাইনেটিক এনার্জি। সে তুমি তোমার কেরিয়ারের পিছনে দৌড়াদৌড়ি করো কি তোমার ক্লাসের পিছনে দৌড়াদৌড়ি করো, দুটো ক্ষেত্রেই দৌড়াদৌড়ি করা মানেই মোশন, মোশন মানেই স্পিড মানেই কাইনেটিক এনার্জি। তাহলে মেরে দোস্ত, দ্য এনার্জি প্রসেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস মোশন অর ইটস ভেলোসিটি ইজ কল্ড কাইনেটিক এনার্জি। বিছানায় শুয়ে ল্যাদ খেতে খেতে শুধু প্রোক্রাস্টিনেট করলে হবে না, ফিল্ডে নেমে দৌড়াদৌড়ি করতে হবে, তবেই না সাকসেস আসবে, ডেস্টিনি পর্যন্ত পৌঁছাতে পারবে। জীবনে আমাদের কি করতে হবে, আগে বাড়তে গেলে ল্যাদ খাওয়া এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে হবে, তবেই না জীবনে সাকসেসফুল আসবে, স্বপ্ন, ড্রিম, ডিজায়ার এগুলো পূরণ হবে। ধোনির হেলিকপ্টার শট, বিরাট কোহলির কভার ড্রাইভ, সচিনের স্টেট ড্রাইভ, প্রত্যেকটা বল যখন রকেটের মতো শাঁসা করে বেরিয়ে যায়, তো তাদের কাছে কি থাকবে, বলগুলোর কাছে কাইনেটিক এনার্জি থাকবে। আ মুভিং বল ইজ দ্য এক্সাম্পল অফ কাইনেটিক এনার্জি, ইট ক্যারিজ কাইনেটিক এনার্জি উইথ ইট। মুভিং উইন্ড, মুভিং ওয়াটার আর অলসো এক্সাম্পল অফ কাইনেটিক এনার্জি। তোমরা হয়তো দেখেছো যে উইন্ড মিল থাকে বড় বড়, তাই না, তামিলনাড়ু সাইডে থাকে, রাজস্থানেও বোধহয় হয়েছে নতুন, আমার খেয়াল নেই। তো ওখান থেকে ওই হাওয়া দিয়ে কী করে উইন্ড ঘোরানো থাকে, তলায় একটা বেল্ট দিয়ে মোটর থাকে, মোটর মানে আর কিছুই না, দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আর্মেচার থাকে, যখনই কানেক্ট করা থাকে ও ঘুরবে মানে এটাও ঘুরবে, আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা আর্মেচারকে ঘোরাবো তখনই কী হবে, ঘোরালেই কারেন্ট পাওয়া যাবে। তো যেখানে সেখানে ঘোরাবে না, ঠিক জায়গায় ঘোরাতে হবে ভাই, ঠিক আছে, বুঝতে হবে, ব্যাপার আছে, লজিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাতে হবে, তবেই কিন্তু কারেন্ট প্রডিউস হবে, এখানে সেখানে ঘোরালে হবে না। তো আর একে তাকে না, আর্মেচারকে ঘোরাতে হবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, রিমাইন্ড ইট, দেন কারেন্ট উইল বি প্রডিউসড। ক্লিয়ার? তো তখন কারেন্ট প্রডিউস হবে। জলের জন্য যেটা জানো বোধ হয়, এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার যেখানে তৈরি করে ড্যাম বানিয়ে জলের ফোর্স দিয়ে, একই কনসেপ্ট, ঘোরালেই কারেন্ট পাওয়া যাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, রাস্তাঘাটে না। ওকে, তো ঘোরালেই কারেন্ট তৈরি করতে হবে। তো এনার্জি একটা এনার্জি থেকে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কনভার্ট হবে, কাইনেটিক এনার্জি থেকে কী হয়ে যাবে বলো, ইলেকট্রিক্যাল এনার্জি। এবার আমরা কাইনেটিক এনার্জির ম্যাথামেটিক্যাল ফর্মটা দেখবো, এটা খুব সিম্পল ওয়েতে আমি প্রুভ করে দেখাচ্ছি। একটা বডি আছে, লেটস ইটস মাস ইজ এম, একটা তুমি সলিড কিক মারলে, তো কিক মারলে কী হবে ভাই সাহেব, একদম শাঁসা করে চলে আসবে এখানে। সাইজটা বড় হয়ে গেল নাকি? বড় হয়ে গেছে, ছোটো করে দিই, একই জিনিস, হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে না, কিক মারলে থোড়ি সাইজ চেঞ্জ হয়ে যাবে, ইজন্ট ইট? তো এই মাস এম ছিল, ওখান থেকে এখানে চলে আসলো, তো ফোর্স লাগিয়েছো, ডিসপ্লেসমেন্ট তো হয়েইছে, চোখে দেখাই যাচ্ছে, আর বলার কি জিনিস, ধরলাম এস ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করেছে এখানে, আর ইনিশিয়াল ভেলোসিটি ধরে নিচ্ছি রেস্টটা রাখা ছিল,
বসে বসে মোবাইল টিপছিল, পিছন থেকে গিয়ে এক টাক টাক, তো একদম উড়ে গিয়ে সামনে পুকুরে গিয়ে পড়বে, ঠিক আছে। তো এখানে যখন মুভ করছে ভেলোসিটি, কিছু একটা ভেলোসিটি হয়ে গেছে, আকাশে উঠছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো ভি মিটার পার সেকেন্ড, আমি জেনারেল প্রুভ করছি বলে কোনো নিউমেরিক ডেটা নিয়ে করছি না, অ্যালফাবেটিক্যালি করছি, ঠিক আছে বস। তো কোন ফর্মুলা নেবো, ডিস্টেন্স কী করে বের করবো, ফোর্স দিয়েছি মানে একটা অ্যাক্সিলারেশন আছে, কি আমার গ্রেট ফর্মুলা ফাদার ইকুয়ালস টু মা, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমি ফোর্স চ্যাপ্টারে পড়িয়েছি এসব জিনিস, দেখতে পারো। আরেকটা ফর্মুলা শিখেছিলাম মনে আছে মোমেন্টামের, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, আই থিঙ্ক মনে আছে, যারা দেখেছে তারা জানবে, বাট দরকার নেই এখন দেখার দরকার নেই, এই ভিডিও আগে কমপ্লিট করো তারপরে ওখানে যাবে, ডোন্ট ওয়ারি। কিক মারার আগে, সরি, ফোর্স অ্যাপ্লাই করার আগে বডির ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0, কিক মারলাম, ফোর্স দিলাম, মানে দিয়েছে কেউ একজন, তো ভেলোসিটি কত হয়েছে, 0 থেকে বেড়ে ভি হয়ে গেছে। আর ডিসপ্লেসমেন্ট কত ট্রাভেল করেছে বলো, এস। তো আমাকে কি করতে হবে, ফোর্স বের করতে হবে, না ফোর্স না, আগে তো আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে, বাট ওয়ার্ক ডান বের করতে গেলে ফোর্স লাগবে, আর কি লাগবে দোস্ত, ডিসপ্লেসমেন্ট লাগবে। তো চলো আগে ডিসপ্লেসমেন্টটা দেখি, ইউভির টার্মসে নিয়ে আসবো আমি। তো একটা গ্রেট ফর্মুলা, আশা করি মনে আছে, ইকুয়েশন অফ মোশনসগুলো 3টে গ্রেট ইকুয়েশন অফ মোশনস, 4টে আছে অ্যাকচুয়ালি, একটা তো অ্যাক্সিলারেশন ছাড়া, সেটা হচ্ছে ক্লাস 7 বা 6 শিখেছো, এস ইকুয়ালস টু ভিটি, এস মানে স্পিড নয় মেরে দোস্ত, এস মানে ডিস্টেন্স ট্রাভেল, ভি মানে স্পিড, আর টিটা হচ্ছে টাইম। আরও 3টে আছে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তো কোনটা নিলে ফায়দা হবে আমার, লিখে দেবো, দেখা দেওয়ার দরকার নেই, সবাই জানে বোধহয়, লোকজন এখনকার দিনে সবাই তো স্মার্ট। তো এখানে আমার ডিস্টেন্স দেওয়া আছে, ইউ আর ভি দেওয়া আছে, তো কোনটা নেবো, টাইমের তো কোনো ব্যাপার নেই, তো টাইমওয়ালা কোনো ইকুয়েশন আমি নেবো না, মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি নেবো না, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার নেবো না, তো লাস্টেরটাই পড়ে থাকলো কোনটা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস। আচ্ছা যেহেতু এখানে কিকটা মারছি আমি, কিক মারছি মানে কি অ্যাক্সিলারেশন হবে, একদম লাফাতে যাবে তখন, তো এখানে প্লাস দেওয়া ফর্মুলাটা নেবো, 2as, ওকে ইউটা কত ধরে নিয়েছি, ইনিশিয়ালি তো রেস্টে ছিল 0 স্কোয়ার প্লাস 2as, তাহলে এখান থেকে কত হলো, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, আমি আমার ঠিক আছে ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আমার তো লাগবে কি ভাই, এফ ইন্টু এস, এফ মানে কি ফাদার ইকুয়ালস টু মা, अंदर से आवाज आया মা, এম এ ইন্টু এস, এম এস, ওকে এমটাকে রেখে দিলাম। আচ্ছা এ ইন্টু এস তো এখানেও আছে, তো এ এসটার যদি ভ্যালু আমি 1 নম্বর থেকে বসিয়ে দিই, এখান থেকে বলো এ এস কত হবে, এদিকে 2টাকে এপারে পাঠিয়ে দাও, তাহলে ভি স্কোয়ার বাই 2 হয়ে যাবে, তো ওখানে বসিয়ে দিই আমি, যদি এম ইন্টু কত হবে, ভি স্কোয়ার বাই 2, तो এটা হয়ে গেল हाफ एम वी स्क्वायर, এটাই ওয়ার্ক ডান, जो होता है ওয়ার্ক ডান वही होती है एनर्जी, অ্যান্ড যেটা যেহেতু এটা মোশনের জন্য, ভেলোসিটির জন্য এনার্জি, ভেলোসিটির জন্য ওয়ার্ক ডান, তো এই ওয়ার্ক ডান এই এনার্জিটাকে কি বলবো আমরা, কাইনেটিক এনার্জি। তো একে কত হবে দোস্ত, হাফ এম ভি স্কোয়ার, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ কাইনেটিক এনার্জি। বোঝা গেল কীভাবে প্রুফটা করলাম, সিম্পল ব্যাপার। এই ফর্মুলাটা নিয়েছি, নিয়ে ইউটাকে 0 বসিয়ে দিয়েছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু রিলেশন চলে আসলো, এ এসটাকে কত করলাম, ভি স্কোয়ার বাই 2, ফাদার ইকুয়ালস টু মা, আর ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এস, এফের জায়গায় কত বসিয়ে দিলাম, মা, अंदर से आवाज आया মা, অ্যান্ড এ আর এসকে নিয়ে কত করে দিলাম বলো, ওখানে কিছু নেই, এই ইন্টু এসকে এখান থেকে কত ভ্যালু বসিয়ে দিলাম, ভি স্কোয়ার বাই 2 ভ্যালু বসিয়ে দিয়েছি, আর স্টাইল মেরে একটু লিখে নিয়েছি, 2টাকে স্টাইল মেরে কি লিখলাম, হাফ আর এম ইন্টু ভি স্কোয়ার করে দিলাম। এটাই হচ্ছে ভাই সাহেব কাইনেটিক এনার্জির ম্যাথমেটিক্যাল ফর্ম। তাহলে মেরে দোস্ত এটা হলো কাইনেটিক এনার্জির ভেলোসিটিওয়ালা ফর্ম, ভেলোসিটি দিয়ে এটাকে বের করেছি, হাফ এম ভি স্কোয়ার। আর একটা ফর্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোমেন্টামওয়ালা ফর্ম, কী করে বের করতে হয় সেটা এখনই দেখাচ্ছি, শুধু একই জিনিস বাট আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন। যে আজ তোমার জীবনের প্রেজেন্ট সে হয়তো কাল অন্য কারোর জীবনে এক্স ছিল, আবার পরশু হয়তো অন্য কারোর ফিউচার হতে পারে, ইজন্ট ইট? সিমিলারলি কাইনেটিক এনার্জি যেমন একটা ফর্ম হাফ এম ভি স্কোয়ার, আরও একটা অন্য ফর্ম হতে পারে, সেটা হচ্ছে ইটস লাইক হাফ এম ভি স্কোয়ার। ওকে ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার কীভাবে লিখি, এম ভি স্কোয়ার বাই 2, এক কাজ করি দোস্ত, এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, এম দিয়ে ডিভাইড করলাম, করতে পারি। কেন পারি, কারণ যা করেছি দুজনকেই করেছি, দুজন থাকলে একজনকে দেবো আর একজনকে দেবো না, এরকমভাবে তো চলবে না, না দুজন থাকলে দুজনকে সমানভাবে দিতে হবে, তবেই তুমি দিতে পারবে। বেসিক্যালি আমি কিছুই করিনি, এম দেখো কেটে গেলে কত হবে, এম ভি স্কোয়ার বাই 2ই থাকবে, হুট করে তো কিছু চাপিয়ে দেওয়া যায় না, না তোমার মনে হলো দুম করে নিউমারেটারে এম লাগিয়ে মাল্টিপ্লাই করে দিলে, নিচে কিছু দিলে না, তখন তো রাগ হবে অন্যজনের। তো যখন যাই দেবে, দুজন থাকলে দুজনকেই সমানভাবে দেবে, মনে থাকবে, হোয়াট এভার। তো এম ভি স্কোয়ার ইন্টু এম বাই এম, তো এটাকে যদি আমি এমটাকে মাল্টিপ্লাই করে দিই কত হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই কত হয়ে গেল 2m, ভেরি গুড। এটা কিন্তু ইকে ফর কাইনেটিক এনার্জি। আচ্ছা এম স্কোয়ার ভি স্কোয়ারকে কীভাবে লেখা যায় দোস্ত, এম ভি স্কোয়ার, এম ভির হোল স্কোয়ার, আর পি মানে কত, আচ্ছা চলো আর একটা স্টেপ করেই দিই, বাই 2m, আর পি মানে এম ভি আমি আগেই বলেছি, বসিয়ে দিলে কত হবে, পি স্কোয়ার বাই 2m। তো কাইনেটিক এনার্জির আর একটা ফর্ম পেয়ে গেলাম, ঠিক আছে। একই লোক আলাদা আলাদা পরিচয়, যেমন আজকে বর্তমান, কালকে কারো ভবিষ্যৎ হবে, আর গতকাল হয়তো কারোর জীবনের অতীত ছিল, হোয়াট এভার। তো একে কত হলো, পি স্কোয়ার বাই 2m, ক্রস মাল্টিপ্লাই করলে পি স্কোয়ার কত হবে, 2 ইন্টু এম ইন্টু
কে, তাহলে পি কত হবে এখান থেকে এটাও বের করতে পারা যাবে 2m কে। তার মানে কাইনেটিক এনার্জি থেকে আমি মোমেন্টাম বের করতে পারবো, মোমেন্টাম থেকে কাইনেটিক এনার্জি বের করতে পারবো, ভেলোসিটি থেকে কাইনেটিক এনার্জি বের করতে পারবো, এত কিছু করতে পারি। প্রচুর লিবার্টি। লেটস টক অ্যাবাউট পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জির নাম বলতেই লোকজনের দাবি স্যার জানি এমজিএইচ। এর বাইরেও একটা ব্যাপার আছে ভাই সাহেব, পুরোটা জানতে হবে তাই না? সো মেরে দোস্ত, পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি পজেসড বাই আ বডি বাই ভার্চু অফ ইটস পজিশন, শেপ, কনফিগারেশন। যে কোনো বডি, ধরো গ্রাউন্ড থেকে কোনো একটা হাইট ওপরে আছে, এইচ হাইট ওপরে রয়েছে, তো হাইটের জন্য যে পোটেনশিয়াল এনার্জি, দ্যাট পোটেনশিয়াল এনার্জি ইজ কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর হ্যাঁ, এটাই ভাই সাহেব ওই এমজিএইচ। এর বাইরেও আরও রয়েছে, সেগুলো আমি ডিসকাস করছি এক এক করে। ওয়েট, কোনো বডির শেপ বা কনফিগারেশনের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি হয়, সেটার নাম হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। যেমন এটার এক্সাম্পল অনেকেই জানে, রাবার ব্যান্ড যেটা হয় না, বা গুলতি যেটা হয়, বা আমাদের স্প্রিং যেগুলো হয়, সেগুলো হচ্ছে এর এক্সাম্পল, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল। ধরো কোনো একটা ড্যামে ওয়াটার স্টোর রয়েছে, তো হাইটের জন্য কি আছে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। একটা স্প্রিং যেটা ধরো এরকম করে স্ট্রেচ করা আছে, টান করা আছে বা কম্প্রেস করা আছে, যদি একটা স্ট্রেচ স্প্রিংকে কোনো রকমের হাত যদি সরে যায়, ফাট করে এসে লাগবে, ইয়েস অর নো? রাবার ব্যান্ডের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। বা কোনো একটা ইলাস্টিক দড়িকে যদি ধরে এরকম করে টেনে ছেড়ে দাও, তারপর যখন ফিরে আসবে ভাই সাহেব, খেলা একদম শেষ করে দেবে পুরোপুরি। হঠাৎ করে কেন এরকম হয়ে গেল? কারণ যখন ওটাকে আমি স্ট্রেচ করেছিলাম, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি ডেভেলপ হয়ে গেছিলো কনফিগারেশনের জন্য, কারণ আমি শেপটাকে চেঞ্জ করেছি। যেই হাত সরিয়ে নেবো তখন কি হবে? ওটা ওর আগের জায়গায় ফিরে আসবে আর সাপাট করে এসে পুরো একদম দেবে। পুরোনো দিনের যে দম দেওয়া ঘড়িগুলো হতো না, ওখানে কি করা হতো, একটা এরকম নব থাকতো, নবটাকে ঘুরিয়ে কি করতে হতো, ওটার মধ্যে যে স্প্রিং থাকে তার ভিতরে পোটেনশিয়াল এনার্জিটাকে স্টোর করে রাখা হতো। তারপর ছেড়ে দিলে কি হতো, আস্তে আস্তে স্প্রিংটা একটু করে লুজ হতো, এনার্জি লুজ হতো, আর ঘড়িটা চলতে থাকতো। তো এই ফান্ডাগুলো কিন্তু প্রচুর ইউজ হয় পোটেনশিয়াল এনার্জির। এবার আমরা গ্র্যাভিটেশনাল যে পোটেনশিয়াল এনার্জি হয় তার ম্যাথামেটিক্যাল ফর্মটা ডিসকাস করব। সেটা সবাই জানে, এমজিএইচ। বাট স্প্রিংয়ের জন্য একটা হয় পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে ½ kx²। সেটা এখন না, ক্লাস 11-এ গিয়ে বুঝতে পারবে সেটা সম্পর্কে। বাট এখন আমরা যেটা করব, সেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ম্যাথামেটিক্যাল ফর্ম ডিসকাস করব। কীভাবে করব, জাস্ট হ্যাভ এ লুক হিয়ার। সাপোজ এটা আমাদের গ্রাউন্ড লেভেল আমি ধরে নিলাম, ওকে? তো তুমি নিজে ধরো ছাদে উঠে গেলে, যেমন ধরো লিফটের মাধ্যমে হোক বা যেভাবে হোক না কেন, তুমি এখন ছাদে উঠে গেছো এখান থেকে। এইচ, বাড়ির বা বিল্ডিংয়ের হাইট হচ্ছে এইচ, ওকে? তুমি কোথায় আছো? লিফট তাহলে কী করেছে? লিফট ওয়াক ডাউন করেছে। স্বাভাবিক ভাই, কোনো জিনিসকে তুলতে গেলে তো লিফটকে ওয়াক ডাউন করতে হবে না? এবার তোমার যদি মনে হয় স্যার আমি যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি, তাহলে কি তুমি নিজের ওয়াক ডাউন করছো নিজেকে ছাদে তুলে নেওয়ার জন্য, ইয়েস অর নো? তো এখানে লিফট কী করছে? লিফট তোমাকে এখান থেকে টেনে ছাদে নিয়ে গেছে। তো তুমি কী করেছো? তোমার একটা ওয়েট ছিল, তোমার যে গ্র্যাভিটেশনাল ধরতি মাথা কি পেয়ার वाला जो ফোর্স, ওয়েট যেটা তোমার, দ্যাট ইজ এমজি, ইজন্ট ইট? তো এমজি সবসময় কোন দিকে অ্যাক্ট করছে? নিচের দিকে। তো লিফট কী করেছে? সেই ফোর্সের আগেনস্টে এক্সটার্নাল ফোর্স দিয়ে স্বাভাবিকভাবেই কারেন্ট ইউজ করেই করেছে। ও তো নিজে থেকে করতে পারবে না, তো কারেন্ট ইউজ করে কী করেছে? তোমার যে এনার্জিটা, তোমার যে ওয়েটের এগেনস্টে গিয়ে তোমাকে উপরে তুলে নিয়েছে। তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে কতটা ওয়ার্ক ডান করা হয়েছে, লিফট কতটা ওয়ার্ক ডান করেছে এখান থেকে এখানে তোলার জন্য। ওয়ার্ক ডানের বেসিক আমরা জিনিসটা জানি যে F×S cos থিটা। cos থিটা লিখলাম না, কারণ এখানে দেখতেই পাচ্ছ এমজি নিচের দিকে, হাইট আর এমজি একই দিকে আছে। অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি হবে এখানে, ঠিক আছে? তো এফটা কত হবে এখানে? ওয়েট যেটা এমজি। আর এসটা কত হবে? হাইট যেটা তোমাকে যতটা উপরে তুলেছে এমজিএইচ। তো এটাকেই বলছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো গ্র্যাভিটির জন্য হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। স্প্রিংয়ের জন্য হয়, আমি এখন লিখে রাখছি, পরে ক্লাস 11-এ গিয়ে জানবে। স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি হয় ½ kx²। এক্সটা কি? তাহলে একটা স্প্রিং যদি থাকে, এটাকে ধরো যদি যতটা তুমি এক্সটেন্ড করেছো, এটা ধরো ন্যাচারাল লেন্থ, নর্মালি এই লেন্থে থাকে, আর তুমি একটা ফোর্স দিয়ে ওকে খুলে দিয়েছো, একটা ফোর্স দিয়ে টেনে এরকম করে ধরেছো। তো এই যে ডিসপ্লেসমেন্টটা, এটাকে বলে এক্স। তো সেটা কেটাকে কি বলে? স্প্রিং কনস্ট্যান্ট বলে একটা জিনিস হয়। এখন চাপ নেওয়ার দরকার নেই, ইউ উইল গেট টু নো ইন ক্লাস 11, ডোন্ট ওয়ারি। আর সায়েন্স নিয়ে না পড়লে তো একদম পুরোপুরি এখানে আলভিদা করে দেবে, কোনো চাপ নেই বস, একদম ঝাক্কাস। বাট এখন ওটা নিয়ে আমরা ডিসকাস করবো না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করবো। তো এবার এখানে একটা জিনিস মনে হতে পারে, সেটা ফিল করতে পারলাম ঠিক গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফিল কী করলাম। সাপোজ লিফট কী করলো? লিফট ওয়াক ডাউন করলো। কেন ওয়াক ডাউন করলো? তোমাকে গ্রাউন্ড ফ্লোর থেকে হয়তো 10তলা ছাদের উপরে নিয়ে গেছে, কি 5তলা ছাদের উপরে নিয়ে গেছে। তো তুমি যখন ছাদে আছো, মনে হচ্ছে স্যার কী আর করলাম, আমি তো ছাদেই রয়েছি, গ্রাউন্ডে ছিলাম, ছাদে রয়েছি, কী আর এমন ফারাক হলো আমার মধ্যে? অনেক ফারাক এসে গেছে ভাই। তুমি যখন গ্রাউন্ডে যখন ছিলে, তখন যদি তুমি কাউকে ধাক্কা মারতে বা কারোর উপরে লাফিয়ে পড়তে, কী আর হতো? বেশি কিছুই হতো না, উল্টে তোমার দম 2-4টে বসিয়ে দিত। তখন তুমি ছাদে আসো, এবার দেখলে নিচের দিকে কি দেখলে, যে কোনো পিএনপিসি আন্টি যাচ্ছে, প্রচুর রাগ ছিল, অনেকদিন ধরে মাথা খেয়ে মাথা শেষ করে দিয়ে
দিয়েছে, হঠাৎ করে কি করলে মনে হলো দুম করে আন্টির ঘাড়ে লাফিয়ে পড়ি, একদম ভবলীলা সাঙ্গ করে দেবো আমি। তো তখন কি হবে ভেবে দেখো, তখন তুমি 5 তলার ছাদ থেকে যদি আন্টির ঘাড়ে পড়ো ভাই সাব, আন্টির তো ভবলীলা সাঙ্গ, খেলা খতম, বাই বাই টাটা হয়ে যাবে। তার মানে যখন তুমি ছাদ থেকে লাফালে, অলরেডি কি ছাদে থাকার জন্য তোমার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, যেটা ওই লিফট তোমাকে তোলার জন্য করেছে, বা তুমি নিজে সিঁড়ি দিয়ে উঠে উঠে করেছো, ছাদে উঠে গিয়ে এনার্জি স্টোর করেছো। সেই অবস্থায় যখন লাফাবে তখন তোমার এনার্জিটা কোথায় চলে গেল? আন্টির ঘাড়ে চলে গেল। তো আন্টি পুরো একদম ফ্ল্যাট হয়ে যাবে পুরোপুরি। বোঝাতে পারলাম ব্যাপারটা? বাট তুমি যদি গ্রাউন্ড থেকে আন্টির ঘাড়ে লাফাতে, কিছুই হতো না, উল্টে ধরে এরকম করে পাক কত ঘুরিয়ে ফাট করে ট্যানজেন্ট বরাবর বের করে দিত তোমাকে একদম ওখান থেকে। বাট ছাদ থেকে লাফালে তখন পুরো ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তো যখন তুমি গ্রাউন্ডে আছো তখন যা পোটেনশিয়াল এনার্জি ছিল, ছাদে গেলে কি হবে? তুমি এক্সট্রা কি গেন করলে? পোটেনশিয়াল এনার্জি গেন করে ফেললে। ইজ ইট ক্লিয়ার? কেন? কারণ তোমার কাছে এখন কি চলে আসলো? ছাদে ওঠার জন্য হাইট চলে আসলো, মোর প্রিসাইজলি হাইটের জন্য পোটেন্সিয়াল এনার্জি চলে আসলো। অ্যান্ড দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্যাট ইজ mgh। কি করে বানালাম? f ইন্টু এস, এফ এর জন্য এখানে ওয়েট, যেটা ধরতি মাতা কি পেয়ার, mg ইন্টু এইচ করে দিলাম, সিম্পল ব্যাপার ভাই। আর যেহেতু এনার্জি, যেমন আমি আগেই বলেছি, জো হতা है ওয়ার্ক ডান वही होती है এনার্জি। তো ওয়ার্ক ডানের যা ইউনিট হবে এনার্জির জন্যও তাই হবে, সেটা কাইনেটিক হোক বা পোটেনশিয়াল হোক বা ইলাস্টিক হোক, হোয়াট এভার ইট ইজ। তো যে কোনো ধরনের এনার্জি যাই হোক না কেন, হিট এনার্জি হলেও চলবে, প্রত্যেকটা এনার্জির এসআই ইউনিট কী হবে বস? জুল হবে। তো সেটা পোটেনশিয়ালের জন্য কত হবে? জুল হবে। এখান থেকে সিম্পল কোশ্চেন আমি করাবো না, লজ্জা লেগে যাচ্ছে। সাপোজ এটা যদি আমি বলি যে এটা হচ্ছে 50 কেজি ওয়েট, তোমাকে তোলা হয়েছে 10 মিটার ওপরে, তাহলে বলো ওই পিএনপিসি আন্টির ঘাড়ে যখন পড়বে, তো আন্টির কতটা এনার্জি লাগবে, মানে কতটা এনার্জি তুমি আন্টির ঘাড়ে প্রোভাইড করবে? তো আনসার কত হবে? mgh। তো 50 ইন্টু জি এর ভ্যালু যদি 10 ধরে নিই, এইচ কত হবে? 10। তো হয়ে যাচ্ছে পুরো 5000 জুল, যেটা আন্টির ভবলীলা সাঙ্গ করার জন্য যথেষ্ট। খতম করে দেবে, খেলা শেষ করে দেবে, একদম পুরো ছবি বানিয়ে দেয়ালে টাঙিয়ে দেবে পুরো। বোঝাতে পারলাম? ভালো তো আমরা সবাই বাসি, বাট পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায় 2-4 মাস অন্তর অন্তর, এটাই ব্যাপার। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইট কুড বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। তাহলে টোটাল ভালোবাসাটাও কনস্ট্যান্ট থেকে শুধু পরিবর্তিত হয়ে যায় এক্স থেকে প্রেজেন্টে, এটুকুই আর কি ডিফারেন্স যা, আদারওয়াইজ কোনো চেঞ্জ হয় না। যতগুলো থাকবে ততটাতে পরিবর্তন হতে হতে থাকবে, বাট টোটাল এনার্জি, টোটাল ভালোবাসা রিমেন কনজার্ভড অর কনস্ট্যান্ট। ধরো তুমি ছাদ থেকে একটা পাথরকে ফেলে দিলে, তাহলে কি হলো? পাথরটা পড়লো মানে কি? একটা ভেলোসিটি গেন করলো মানে কাইনেটিক এনার্জি, আর যে ধপ করে পড়লো একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়া মানে কি? সাউন্ড এনার্জি, আরও গরম হয়ে যাবে, হিট এনার্জি। তো ছিল কাইনেটিক এনার্জি, কনভার্ট হয়ে গেল কিসে? সাউন্ড এনার্জি এবং হিট এনার্জি, যখন তুমি ছাদ থেকে একটা পাথরকে ফেলবে। ধরো কোনো একটা ড্যামে ওয়াটার স্টোর রয়েছে, এবার তুমি ওয়াটারের গেট খুলে দিলে, তখন কি হবে? ওয়াটারটা শাঁসা করে দৌড়ে আসবে, উপর থেকে নিচে পড়বে, কারণ উপরে যতক্ষণ ড্যামে ছিল ওখানে হাইটের জন্য কি স্টোর ছিল? পোটেনশিয়াল এনার্জি। যখনই শাঁসা করে গড়িয়ে গড়িয়ে নামবে, সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি। তারপরে সেই ওয়াটারটা কি কোথায় ধাক্কা মারবে? টারবাইনের ব্লেডগুলোতে। আর আমি ব্লেডগুলো দেখে শিখিয়েছি কনসেপ্ট অলরেডি। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি রাখা থাকে? আর্মেচার রাখা থাকে, একটা কয়েল রাখা থাকে। আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখনই কয়েল ঘুরবে তখনই কি প্রডিউস হবে? কারেন্ট প্রডিউস হবে। আর যেই কারেন্ট প্রডিউস হবে তখন ওই কাইনেটিক এনার্জি সেটা কিসে কনভার্ট হয়ে গেল? ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে যতক্ষণ ড্যামে ছিল পোটেনশিয়াল এনার্জি, যখন নাম ছিল তখন কাইনেটিক এনার্জি, তারপর যখনই টারবাইনে চাকা ঘুরিয়ে দিল, ঘুরিয়ে কি হয়ে গেল? মেকানিক্যাল এনার্জি থেকে ফাইনালি কনভার্ট হয়ে গেল এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে। তো এনার্জিকে দেখো একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমরা কি করছি? জাস্ট কনভার্ট করছি, নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। নেক্সট, ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু আ বাল্ব। কি হচ্ছে এই ক্ষেত্রে? কারেন্ট কি? এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। যখন বাল্বের ভেতর দিয়ে যাচ্ছে কি হয়? বাল্ব লাইট দেয়, রশ্মি। আর 2 নম্বর কি হয়? গরম হয়ে যায়। তো রশ্মি মানে লাইট এনার্জি, আর কি হয়ে গেল? গরম হলো মানে হিট এনার্জি। তাহলে ইলেকট্রিক এনার্জি দুটো ফর্মে কনভার্ট হয়ে গেল, লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জি। হচ্ছে কোল ইজ বার্ন, কয়লা পড়াচ্ছ তুমি। কয়লা পড়াচ্ছ মানে ওর মধ্যে কি আছে? সেই গল্প তো শোনায় আছে, বিলিয়ন ইয়ার্স এগো সমস্ত, যে আমাদের বন টন ছিল, বন জঙ্গল ছিল, মাটির তলায় চলে গেছিলো, ওখানে কেমিক্যাল রিয়াকশান, এই মিলিয়ন ইয়ার্স ধরে কেমিক্যাল রিয়াকশান হয়ে কী হয়েছে? ওখানেই তো কয়লা তৈরি হয়েছে, ঠিক কি না? তো কয়লার মধ্যে তাহলে কী আছে? কেমিক্যাল এনার্জি স্টোর আছে প্রচুর। যখন তুমি বার্ন করছো তার মানে কি? লাইট তো অবভিয়াসলি প্রডিউস হবে, তার সাথে কি হবে? হিট প্রডিউসড হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যখন কয়লা পড়াচ্ছ তুমি, তো ওর যে ভেতরে যে কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো বার্নিং হচ্ছে, তার জন্য ওখানের যে কেমিক্যাল এনার্জি সেটা কনভার্ট হয়ে যাচ্ছে লাইট এনার্জি অ্যান্ড হিট এনার্জিতে। এবার তুমি যদি কয়লা দিয়ে জল গরম করো, জল গরম করে সে ভেপার দিয়ে টারবাইন ঘোরাও, তখন অবভিয়াসলি ওখান থেকে হিট এনার্জি থেকে ওটা হবে মেকানিক্যাল এনার্জি থেকে টারবাইন ঘুরিয়ে কি প্রডিউস হবে? ইলেকট্রিসিটি প্রডিউস হবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে এক্সপ্লোশন অফ অ্যাটম বোম যদি বাস করে দেওয়া হয় ভাই সাহেব, কী হবে এই ক্ষেত্রে? ওর মধ্যে যে অ্যাটমিক এনার্জি আছে না, সেটা কিছু হয়ে যাবে সাউন্ড এনার্জিতে কনভার্ট হবে, লাইট এনার্জিতে কনভার্ট হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, রাইডিং আ সাইকেল, এই ক্ষেত্রে কী হবে বলো? সাইকেল চালাচ্ছ কীভাবে? মাসেল দিয়ে। হ্যাঁ, ব্যাটারি দেওয়া সাইকেল নয় বস,
পা দিয়ে সাইকেলটাকে মানে যেভাবে সাইকেল লোকজন চালায় আর কি, নর্মালি সাইকেল যা হয় উইদাউট ব্যাটারি সাইকেল যা হয়। তো মাসেল থেকে কী করছো, খাবার খেয়েছো মানে এনার্জি আছে মানে কি সাইকেলে প্যাডেল করছো, প্যাডেল করলে কী হবে যে মাস্কুলার যে এনার্জিটা আছে ওটা কী হবে, সাইকেলটা চলবে, সাইকেল চলা মানে কি ভেলোসিটি থাকবে, ভেলোসিটি মানে কি থাকবে কাইনেটিক এনার্জি বা মেকানিক্যাল এনার্জি। তাহলে মাস্কুলার এনার্জি কনভার্ট হয়ে গেল মেকানিক্যাল এনার্জি বা কাইনেটিক এনার্জিতে। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী হয়, যেটা একটু আগেই বললাম আমি, কয়লা পোড়ানো হয়। তো কয়লার মধ্যে যে কেমিক্যাল এনার্জি থাকে সেটাকে দিয়ে কী করা হয়, জল গরম করা হয়, সে ভাপ দিয়ে কী করা হয়, টারবাইন ঘোরানো হয়। তো টারবাইন ঘুরিয়ে ফাইনালি কি তৈরি করা হয়, ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তো ছিল কেমিক্যাল এনার্জি, হয়ে গেল ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট ইলেকট্রিক্যাল জেনারেটর, জেনারেটরের ফান্ডে আমি বললাম ঘোরালেই কারেন্ট পাওয়া যাবে, এখানে সেখানে ঘোরালে না, ঠিক জায়গায় ঘোরাতে হবে, মানে দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাতে হবে বস, একটা নর্থ পোল একটা সাউথ পোলের মধ্যে ঘোরাতে হবে। আর যাকে তাকে ঘোরালে চলবে না, তোমার পছন্দের লোককে ঘোরালে চলবে না, একটা আর্মেচারকে ঘোরাতে হবে, একটা কয়েলকে ঘোরাতে হবে, তবেই ইলেকট্রিসিটি প্রডিউস হবে। বোঝাতে পারলাম? তো ঘোরানো মানে কি হচ্ছে মেকানিক্যাল এনার্জি, আর কি প্রডিউস করছো ইলেকট্রিসিটি, মানে ওটা হয়ে যাবে কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জিতে। নেক্সট ইলেকট্রিক হিটার, হিটারে কি হচ্ছে, সেই তো এনার্জি নিচ্ছে যেটা ওই কোলাঘাট থেকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে এসেছিলো। তো ওটাকে কি বললাম আমরা, তো ইলেকট্রিক্যাল এনার্জিকে কী করছে, হিটার মানে হিট করছে, গরম করছে ঘর দুয়ারকে। তো তাহলে কী হবে, ইলেকট্রিক্যাল এনার্জি যেটা ছিল সেটা কনভার্ট হয়ে যাচ্ছে হিট এনার্জিতে। নেক্সট ড্রাই সেল, ওই যে ব্যাটারিগুলো হয় না, ব্যাটারিতে কী থাকে, ভেতরে তো সেই কেমিক্যাল থাকে ভাই। তাহলে কেমিক্যাল এনার্জি কী করছে, ইলেকট্রিক এনার্জি বের করছে, ওই ইলেকট্রিসিটি দিয়ে তো লাইট ফাইট জ্বলে, বা হ্যাঁ ইনভার্টার দিয়েও লাইট জ্বালানো হয় বস। সবসময় যে ওই কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকেই লাইট জ্বলবে এরকম কোনো মানে নেই। ড্রাই সেলের যে ব্যাটারি হয় সেখান থেকে কেমিক্যাল রিয়াকশন থেকে এনার্জি নিয়েও পাখা চালানো হয়, লাইট জ্বালানো হয়। যেতেই পারে, তোমার বাড়িতে যখন 2-3 দিন ধরে কারেন্ট থাকবে না, তো তখন কীভাবে করবে, ব্যাটারি দিয়েই তো সব কিছু করতে হবে। আর ব্যাটারিগুলো কীভাবে ফাংশন করে, ওই কেমিক্যাল এনার্জি নিয়েই হিট এনার্জি লাইট এনার্জি প্রডিউস করে। নেক্সট মাইক্রোফোন, মাইক্রোফোনে কী হচ্ছে, তুমি যে কথাটা বলছো, কথা বলছো মানে কি সাউন্ড এনার্জি, সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বলতে পারবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে ওই সাউন্ড এনার্জিটা। ওই জন্যই তো লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। সাপোজ আমি এখন কথা বলছি, তাহলে এখন তার তুমি কোথায় বসে আছো ভাবো, তো কতদিন আগে কত দূরে, নর্মালি তো সাউন্ড পৌঁছানো তো সম্ভব নয়। ওই জন্য কি সিগন্যালটা এখানে রিসিভ হচ্ছে, যে স্পিকার লাগানো আছে ও রিসিভ করে কী করছে, ওটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ফর্মে ওখানে স্টোর করে দিচ্ছে, সেন্ড করে দিচ্ছে। ওভার যে আমরা ফোন কথাবার্তা বলি একইভাবে কথাবার্তা বলা ওইভাবেই হয়, যে যখন কথা বলছি মোবাইল কী করলো, ওটাকে রিসিভ করলো, রিসিভ করে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফর্মে ওটাকে টাওয়ারে পাঠিয়ে দিল, টাওয়ার সেটাকে নিয়ে যেটা যে যার সাথে কথা বলছো তার টাওয়ারের লোকেশানে পাঠিয়ে দিল, সেখান থেকে তোমার মোবাইলে চলে গেল, তোমার না তার মোবাইলে চলে গেল, সেটাকে আবার ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আবার সাউন্ড এনার্জি কনভার্ট করে দিয়ে স্পিকারে শুনিয়ে দিল। চলো কি কথা বলছে শুনে নাও এবার। নেক্সট ফটো সেল, ফটো সেল মানে বুঝতেই পারছো ওই যে সোলার যে প্যানেলগুলো হয়, তো ওখানে সানলাইট পড়বে, সানলাইট মানে কি করছে, ইনপুটে কাকে নিচ্ছে, লাইট এনার্জিকে নিচ্ছে, নিয়ে আউটপুটে কী করছে, যা খুশি করতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে। সেই ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে কী হচ্ছে, সোলার কুকারে খাবার গরম হচ্ছে, জল গরম হচ্ছে, পাখা চলছে, লাইট চলছে, কি না কি হচ্ছে, সব কিছুই তো হয়। তাহলে এখানে কি হলো, লাইট এনার্জি কনভার্ট হয়ে গেল কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে। নেক্সট হচ্ছে লিভার, লিভার মানে কি, তুমি হাত দিয়ে এরকম কিছু একটা ঘোরাচ্ছ, খ্যাট 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 করে, তো ওখানে কি মাস্কুলার এনার্জি, তো হাত দিয়ে ঘোরাচ্ছ না, মাসেল পাওয়ার বস। তো মাস্কুলার এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, মেকানিক্যাল এনার্জি দিয়ে, কারণ ওটা দিয়ে কাইনেটিক এনার্জি হতে পারে, বা কিছু একটা কাজবাজ করছো, কোনো জিনিসকে ওপরে তুলছো, হোয়াট এভার, কাইনেটিক হতে পারে, পোটেন্সিয়ালও হতে পারে। তুমি হচ্ছে মাসেল দিয়ে এক বালতি জলকে ওপরে তুলে দিলে, তাহলে কনভার্ট কিসে হয়ে গেল, মাস্কুলার এনার্জি কনভার্ট হয়ে গেল কিসে, পোটেন্সিয়াল এনার্জিতে, কারণ জলটা উপরে তুলে রেখেছো। ধরো তুমি ছাদে আছো আর নিচ দিয়ে তোমার অপছন্দের কোনো ব্যক্তি পেরিয়ে যাচ্ছে, যার প্রতি তোমার একটা বিভৎস রাগ আছে, তো রাগ মেটানোর জন্য কি করবে, হাতের সামনে যা পাবে, সেটা ফুলের টব হোক, পচা ডিম হোক, যাই হোক না কেন, একটা ছোটো যদি বল থাকে, ক্রিকেট বল, তাও হবে, টপ করে কি করবে, মাথায় ছুঁড়ে মারবে। সবারই হয় এরকম ফিল আসে বস। তো এটাকে আমি একটু এক্সপ্লেন করবো ফিজিক্সের টার্মে ব্যাপারটাকে। তো এটা কোনো একটা বিল্ডিং, ওকে, এটা গ্রাউন্ড, এখানে সে যাচ্ছে, হয়তো কে যাচ্ছে আমি জানি না, এখানে হয়তো মাটির তলা দিয়ে মাটির উপর দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে, এটা রাস্তা আছে নিচে একটা, ঠিক আছে, এটা রাস্তা, ওকে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তাহলে তুমি কী করলে, তুমি আছো ছাদে, হঠাৎ করে তার উপর দিয়ে রাগ আছে প্রচুর অনেক দিনের, তো প্রথমে একটা ধরো বলকে এখানে রেডি করে রাখলে, বল এখানটা দিয়ে জাস্ট আমার তলার বিল্ডিংয়ের তলাটা দিয়ে যাবে, টপ করে ছেড়ে দেবো, মাথায় ধপ করে পড়বে। তো এই মোমেন্টে তুমি ছাদে আছো মানে কি, বলটাও ছাদে আছে, তো যেটা এই সাইড কি আছে, অ্যাবাভ দ্য গ্রাউন্ড লেভেল, ধরো এটা যদি গ্রাউন্ড লেভেল বলি আমি, তো গ্রাউন্ড লেভেল থেকে এই সাইড ওপরে রয়েছে, বাট তুমি জাস্ট রেডি করে রেখেছো মানে কি, রেস্টে আছে মানে কি হবে, ভেলোসিটি জিরো মানে কি জানি আমরা, কাইনেটিক এনার্জি জিরো হবে। কারণ দুটো ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা শিখলাম, কাইনেটিক এনার্জি হয় ½ বস, আর একটা কি শিখলাম, পোটেন্সিয়াল এনার্জি, যেটা কত হয় m × g × h। তো হাইটের জন্য পোটেন্সিয়াল এনার্জি আর ভেলোসিটির জন্য কি হবে, কাইনেটিক এনার্জি। তো যেহেতু এরা রেস্টে আছে ভাই সাহেব, বলটা তুমি রেস্টে এখন তাক করছো, তলা দিয়ে গেলেই মাথায় টপ করে ছুঁড়ে মারবো, তো কাইনেটিক এনার্জি কত আছে এই মোমেন্টে বলো, 0। আর যেটা আছে সেটা কি আছে, পোটেন্সিয়াল এনার্জি, কারণ হাইট অ্যাচিভ আছে, কত হাইট আছে, গ্রাউন্ড থেকে তুমি যদি দেখো এটা h হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তো mgh হবে, ঠিক আছে। তো তর্কের খাতির এক্সাম্পলের জন্য আমি ধরে নিচ্ছি এটাকে, লেট এটা 100 জুল,
ওকে, তো এমজিএইচটা কত ধরে নিচ্ছি 100 জুল, তাহলে টোটাল এনার্জি কত হলো বস? টোটাল মানে আর কিছুই না, দুটো সাম করে নেবে, পিই প্লাস কেই, তাহলে এখানে 100, ওটা 0 জুল আর এটা 100 জুল, দোনো মিলকে 100 জুল। তো এই ক্ষেত্রে টোটাল এনার্জি কত হবে টপমোস্ট পয়েন্টে? 100 জুল, কারণ 0 + 100 করলে প্লাস, সেই তো ভাই 0 + 100 করলে 100ই থাকবে, তাই না? তো এবার জাস্ট একদম সেই মুহূর্ত চলে আসলো যখন তুমি বুঝে গেলে এবার একদম পুরো মাথায় গিয়ে ফেলবো আমি, তো বা সামনে পড়বে, তো জাস্ট ছেড়ে দিয়েছো মানে কি? বলটা তখন রেস্টে ছিল, আস্তে আস্তে কি করবে? ওর স্পিড বাড়বে। কেন বাড়বে? কারণ গ্র্যাভিটি, ধরতি মাতা গ্র্যাভিটি বুলা রহি হ্যাঁ, বুলাতি হ্যাঁ মগর জানে কা নেই। বাট বলটাকে আর কি আর করবে, তাকে ফেলে দিয়েছো যখন, যেতেই হবে, তাকে কিছু করার নেই। সাপোজ আমি মাঝের যে কোনো একটা ক্ষেত্র ধরলাম, ধরো এখানে আছে, আর যত আস্তে আস্তে ছোটো হয়ে গেল নাকি, একটু বড় বানাতে হবে, সেম সাইজে রাখতে হবে না, ওই বলটাই তো পড়ছে। তাহলে ধরো এই বলটা এখানে পড়লো, যেহেতু এখন কিছুটা ধরো নিচে নেমে আসলো, কিছু হাইট নিচে নেমে আসলো। আগে এখানে ভেলোসিটি কত ছিল বস? 0 ছিল, রেস্টে ছিল বলে। বাট এখানে কিছু না কিছু তো ভেলোসিটি গেন করলো। এবার দাবি হতে পারে স্যার কেন করলো? কারণ গ্র্যাভিটি আছে। গ্র্যাভিটি কিসের কাজ করবে? অ্যাক্সেলারেশনের কাজ করবে। আর অ্যাক্সেলারেশন মানে কি? স্পিড বাড়ানো। রিটার্ডেশন মানে স্পিড কমানো, অ্যাক্সেলারেশন মানে স্পিড বাড়ানো। যেহেতু এখানে জি লাগছে, তো ফর্মুলা কি হবে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। মনে পড়ছে মোশনে পড়িয়েছিলাম 3টে ইকুয়েশন অফ মোশন, তো দ্য ফর্মুলা ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তুমি বের করতেও, ক্যালকুলেশনও করতে পারবে যে কত ভেলোসিটি থাকবে যখন এতটা নিচে নেমে যাবে। আমি নিউমেরিক্যালসে করিয়েছি, এরকম টাইপসের অনেক প্রবলেম করানো আছে, ডোন্ট ওয়ারি, চাইলে দেখতে পারো চ্যানেলে গিয়ে। হোয়াট এভার, এখন যেটা বলছিলাম আমরা, তো এখানে নামলো এই মোমেন্টে। তো এই মোমেন্টে কী আছে বলে? এখানে কিন্তু ভেলোসিটি 0 নয়, কিছু একটা ভেলোসিটি আছে, কিছু একটা আছে, আমি জানি না, 5 মিটার পার সেকেন্ড ধরে নিচ্ছি আমি, 5 মিটার পার সেকেন্ড বা কিছু একটা ভেলোসিটি থাকা মানে বস কে চলে আসলো? কাইনেটিক এনার্জি চলে আসলো। ইয়েস অর নো? কারণ কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হবে? ½ mv²। ভি আছে মানে जिसके पास ভি होते हैं उसके पास কাইনেটিক এনার্জি তো होना ही चाहिए। তো কাইনেটিক এনার্জিও কিছু একটা চলে আসলো। আমি সাপোজ ধরে নিচ্ছি 40 জুল, যা খুশি, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি হলো 40 জুল। তাহলে এই পয়েন্টে একদম মোস্ট পয়েন্টে ছিল না, কাইনেটিক 0 ছিল, পোটেনশিয়াল কত ছিল? ম্যাক্সিমাম ছিল। আর মাঝামাঝি কোনো একটা জায়গাতে, একদম পুরো মিড পয়েন্ট হতে হবে তার কোনো মানে নেই, ধরো ইন বিটুইন কিছু একটা পয়েন্টে রয়েছে, তখন ভেলোসিটি চলে আসলো। ভেলোসিটি চলে আসলো মানে কাইনেটিক চলে আসলো। আমি ধরে নিয়েছি এক্সাম্পলের জন্য 40 জুল। তো বাকি পোটেনশিয়ালটা দেখো, এবার এখানে একটা ক্যাচাল হয়েছে। কি হয়েছে? আগে হাইট কত ছিল? গ্রাউন্ড থেকে দেখলে এইচ হাইট ছিল, বাট ভাই সাহেব এখন তো হাইট কমে গেছে, এখন তো এই হাইটটা নিতে হবে আমাকে না, ধরো এখন H1 হাইট হয়ে গেছে। তাহলে এখন H1 হাইট হয়ে গেছে মানে এখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? মাসের তো কোনো চেঞ্জ হচ্ছে না, মাস সেম ছিল, আগেও ছিল, এখনও থাকবে। এমন তো নয় বলটাকে থ্রো করে দিলে বলটা সাইজ মোটা হয়ে যাবে বা বড় হয়ে ছোট হয়ে যাবে, একই থাকবে। তো হাইটটা কমে গেছে এখান থেকে, তাহলে হাইট কমে গেছে মানে এখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg × H1। ওকে, তাহলে এটাকে আমি যদি ধরে নিই 60 জুল, তাহলে কমে গেছে মানে কি? যেটা প্রথমে উপরে কত ছিল? 100 জুল ছিল, এখন কিছুটা কমে গেছে, কত হলো বস? 60 জুল। আর তারপরে একদম পুরো মাথায় পূর্ব মোমেন্ট হয়ে গেছে, ধপ করে পড়ার মোমেন্টে কী হবে বলো? ধর একদম পুরো মাথায় টাচ পড়ে গেছে গ্রাউন্ডে, জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড না মাথা, জাস্ট বিফোর হিটিং দ্য মাথা, পিএনপিসি আন্টির মাথা, ঠিক আছে, হোয়াট এভার। তো এই মোমেন্টে কী হবে বলো? এখানে হাইটটা কী হয়েছে? গ্রাউন্ডেই প্রায় চলে এসেছে, গ্রাউন্ডের কাছাকাছি। তো হাইট কত হয়ে গেছে বলো? এই ক্ষেত্রে একদম হাইট কত? 0। তো হাইট 0 মানে পোটেনশিয়াল এনার্জি কত হবে বস? 0 হবে, কারণ mg × 0 করলে কত হয়? সেই তো 0ই হয়ে যাবে না। বাট ম্যাক্সিমাম কী হয়ে যাবে বলো? গ্র্যাভিটি তো কন্টিনিউয়াসলি স্পিড বাড়াচ্ছে। এই পয়েন্টে, গ্রাউন্ড হিট করার আগের পয়েন্টে ভাই সাব সাংঘাতিক স্পিড, হয়তো 10 মিটার পার সেকেন্ড বা 20 মিটার পার সেকেন্ড, আমি জানি না, কিছু একটা ধরে নিলাম। তো ভেলোসিটি ম্যাক্সিমাম মানে ভেলোসিটির জন্য কোন এনার্জি রেসপন্সিবল হয়? কাইনেটিক এনার্জি। সেটাও ধরে নাও ম্যাক্সিমাম 100 জুল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে যখন ছিল হাইট ম্যাক্সিমাম ছিল বলে পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম ছিল, ভেলোসিটি 0 মানে কাইনেটিক 0, মাঝামাঝি কি হলো? হাইটটা কমলো বলে পোটেনশিয়াল কিছুটা কমলো, আর যেটুকুটা পোটেনশিয়াল কমলো, হাইট ভেলোসিটি যেটা আগে রেস্টে ছিল, এখন কি কিছুটা ভেলোসিটি চলে আসলো। ভেলোসিটি চলে আসার জন্য কে চলে আসবে? কাইনেটিক এনার্জি চলে আসবে। আর একদম নিচে মাথার জাস্ট টাচ করার আগের মোমেন্টে, গ্রাউন্ডে পড়ার জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে, তখন কি হবে বলো? একদম সাংঘাতিক রফতার, সাংঘাতিক স্পিড মানে কি? করেসপন্ডিং কাইনেটিক এনার্জিও কি সাংঘাতিক হাই। বাট গ্রাউন্ড থেকে হাইট কত হয়ে গেল ভাই? সাংঘাতিক কম, ততটাই কম, মানে টেন্স টু যদি 0 ধরে নিই, 0.001, তো পোটেনশিয়ালটা কত হয়ে যাবে? হাইট যেহেতু টেন্স টু 0 হয়ে গেছে, পোটেনশিয়ালটাও 0 হয়ে গেছে, তো টোটাল এনার্জি তো ওটাই হয়। তাহলে এবার আমি একটা জিনিস দেখাবো, এবার তোমরা আমায় বলবে টোটাল এনার্জি কত হবে। এই ক্ষেত্রে কত ছিল দেখো? 100 + 0, আচ্ছা 100 জুল। এই ক্ষেত্রে কত দেখো? মাঝামাঝি জায়গাতে টোটাল এনার্জি কত হয় ভাই? দুটো সাম হয়, কাইনেটিক কেই প্লাস পি। কেই কত ধরেছিলাম আমি? 40 আর 60 কত হবে? 100 জুল। এখানেও কত হবে বস? এখানেও টি টোটাল এনার্জি হয়ে যাবে, কত হবে বলো? এটা 0 + 100 করা মানে
100। তো এখান থেকে কি শিখলাম যে টোটাল এনার্জি যেখানেই বলটা থাকুক না কেন অলওয়েজ কত থাকছে 100 জুল, যেটা আমি ধরে নিয়েছি এই ক্ষেত্রে, মানে কনস্ট্যান্ট থাকবে, কোনো একটা কনস্ট্যান্ট হবে। আর টমমোস পয়েন্টে কি ছিল, হাইট ম্যাক্সিমাম ছিল বলে পিটা ম্যাক্স ছিল, কেইটা 0 ছিল, আর একদম নিচে কি হয়ে গেল, কেইটা ম্যাক্স হয়ে গেল, পিটা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর মাঝামাঝি জায়গাতে কি হবে, হাইটটা কিছুটা কমবে, মানে পিটা কিছুটা কমবে, আর ভেলোসিটি কিছুটা আস্তে আস্তে গেইন করবে, ওই জন্য কেইটা আস্তে আস্তে বাড়বে। তাহলে কি শিখলে, টমমোস পয়েন্টে পি ম্যাক্স কেই 0, আস্তে আস্তে কি হচ্ছে, একটা কমছে একটা বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে, বাড়তে বাড়তে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড কি হয়ে গেল, কেইটা ম্যাক্সিমাম হয়ে গেল, পিটা 0 হয়ে গেল। বা দুটো সাম সব জায়গাতে কত থাকবে বস, কনস্ট্যান্ট থাকবে। বোঝাতে পারলাম? তার মানে এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে, কেই আর পি। কাইনেটিক আর পোটেনশিয়াল কি করছে, এনার্জিটাকে নিয়ে খেলাধুলা করছে, লোফালুফি খেলছে, এই নে তুই নে আমাকে দে, তুই নে আমাকে দে, একজন ছাড়ছে আর একজন নিয়ে নিচ্ছে, একজন ছাড়ছে একজন নিয়ে নিচ্ছে। তার মানে আমি যদি ভাবি যে 20 এনার্জি, কাইনেটিক এনার্জি কমে গেছে 20 জুল, তাহলে কি বুঝবো 20 জুল কোথায় কে নিয়ে নিয়েছে, পোটেনশিয়াল নিয়ে নিয়েছে। তো গ্রাফিক্যালি যদি আমি কনসেপ্টটাকে রিপ্রেজেন্ট করি, তো গ্রাফটা এরকম দেখতে হবে। তো যখন ধরো তুমি টমমোস পয়েন্ট থেকে ভাবছো, টমমোস পয়েন্টে কে ছিল, ম্যাক্সিমাম কে ছিল বলো, পিটা ম্যাক্সিমাম ছিল, কেই কত ছিল, 0। তো আমি যদি এখানে ধরে নিই টমমোস পয়েন্ট, তো আস্তে আস্তে পিটা কি হবে বলো, পিটা আস্তে আস্তে কমছে, ধরো কমতে 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 গ্রাউন্ডে গিয়ে কত হয়ে গেল, 0 হয়ে গেল। এটা কার গ্রাফ, পির গ্রাফ। ওকে, তো টমমোস পয়েন্টে কেই কত ছিল, কেই তো 0 ছিল, তাহলে কেই শুরু হবে কোনখান থেকে বস, অরিজিন থেকে শুরু হবে। তো এটা এনার্জির গ্রাফ ধরে নাও। ওকে, তাহলে এনার্জি থেকে শুরু হয়ে ও কি করবে, ও যখন গ্রাউন্ডে যাবে আস্তে আস্তে কেইটা কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে চলে এলো, তাহলে একটা কমছে একটা বাড়ছে, পি কমছে, কেই কি হচ্ছে বস, আস্তে আস্তে বাড়ছে। যখনই আমরা ড্রপ করলাম, ধরো টাইমের রেসপেক্টে যদি দেখি, টাইম যখন 0 তখন ম্যাক্সিমাম কে, এটা পি ম্যাক্সিমাম, আর কেইটা কত ছিল বলো, 0। তারপরে যে কোনো একটা টাইম 1 সেকেন্ড পরে কি দেখবে, কেই একটু বাড়লো, পি একটু কমে গেছে, তারপর এই পয়েন্টে কি হচ্ছে, সমান সমান হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে কি হচ্ছে, কেইটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল, 100 হয়ে গেল, আর এটা কি কমে কমে এখানে গিয়ে 0 হয়ে গেল। বাট একটা ব্যাপার দোস্ত, এটা কি হবে, পুরো এনার্জি, টোটাল এনার্জিটার কিন্তু কোনো রকমের ভেদভাব হয়নি, টোটাল এনার্জি থ্রু আউট দ্য মোশন একই আছে। তুমি টাইম যাই নিয়ে নাও না কেন, টোটাল এনার্জির কোনো রকমের পরিবর্তন হবে না। এনার্জি কি হবে, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এক্সচেঞ্জ হবে, ট্রান্সফার হবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, বাট টোটাল এনার্জি অলওয়েজ রিমেন কনজার্ভ, যেটা অলরেডি আমরা এনার্জি কনজারভেশনই পড়েছি, যে এনার্জি নাইদার ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইট কুড বি ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, বাট টোটাল এনার্জি অলওয়েজ রিমেন কনজার্ভড। এবার আমরা কি করবো, পেন্ডুলামের জন্য এনার্জি কনজারভেশন দেখবো, যেটা একটু আগে দেখলাম কি ফ্রি ফলিং বডির জন্য কীভাবে টোটাল এনার্জি কনজার্ভ থাকে, অ্যান্ড সেম থিং দেখবো পেন্ডুলামের জন্য কীভাবে কনজার্ভ থাকে। অ্যান্ড পেন্ডুলাম মানে জানো, ড্যাং 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 ড্যাং, তাই না? তো নর্মালি ছেড়ে দিলে যেটা হয় সেটাকে কি বলে দোস্ত, এটাকে বলে মিন পজিশন, এমপি মধ্যপ্রদেশ নয়, মিন পজিশন বস। আর দুটো এন্ডকে ম্যাক্সিমাম কি হয়, সুইঙ্গার, দোলনা, দোলনাতে কি হয়, একদম নর্মালি ছেড়ে দিলে এরকম থাকে, যখন একবার এদিকে যায় একবার কি করে এদিকে যায়, এভাবে তো সুইং করে, তাই না? সেদিন দুজনে কিছুই করিনি, কোনো দোলাদুলি নয়, চুপচাপ বসে ফিজিক্স পড়াশোনা করা হয়েছিল, ঠিক আছে? আমি হলে অ্যাটলিস্ট ট্রাই করতাম, ফিজিক্স আলোচনা করতাম বসে বসে, হোয়াট এভার। তো দিস ইজ মেন পজিশন। আর এই দুটো এন্ডকে কি বলবো, এক্সট্রিম পজিশন। এটা একটা এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আর একটা এক্সট্রিম পজিশন। এখানে কনসেপ্ট বলতে হবে কি হবে, সুইঙ্গারকে যখন এরকম করে অসিলেট করে, যখন সুইঙ্গার বা পেন্ডুলাম যেই হোক না কেন, তো এখানে যায়, আবার কি করে মিডিয়াম পজিশন পেরিয়ে ওখানে যায়, এটাকে কি বলে এক্সট্রিম, এটাকে কি বলে অ্যানাদার এক্সট্রিম। আর মাঝের যে জায়গাটা ওটাকে কি বলে দোস্ত, মিন পজিশন। ওকে, তো এখানে বুঝতেই পারছো, যদি স্লোমোতে দেখা হয়, স্লোমোতে কি দেখবে, আস্তে আস্তে করে গিয়ে ওখানে কি হয়, থামে, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য থামে, তারপরে আবার এদিকে ব্যাকে আসে, আবার ওখানে থামে, আবার ব্যাকে আসে, আবার এদিকে থামে হালকা করে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, তারপরে আবার এদিকে যায়। তো এক্সট্রিম পয়েন্টে কি হচ্ছে, থামছে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। থামা মানে ভাইসা ভেলোসিটি 0, এখানেও 0 এখানেও 0, ভেরি গুড ভেরি গুড। ভেলোসিটি 0 মানে আমার দিমাগে মাথায় চলে আসলো কাইনেটিক 0 হবে, কারণ কাইনেটিকের ফর্মুলা কি দোস্ত, আগেই পড়েছি আমরা, হাফ এম ভি স্কোয়ার। পটেনশিয়ালের কি ফর্মুলা বস, mgh। তো ভি আছে মানে কাইনেটিক আছে, ভি নেই মানে কাইনেটিক নেই। তো এখানে ভেলোসিটি কত, 0 0, তার মানে কি বুঝে নিলাম, এখানে এদের কোনো কাইনেটিক এনার্জিও 0, কোনো কাইনেটিক এনার্জি নেই। তাহলে দুটো এক্সট্রিমেন্টে পেন্ডুলামের জন্য কাইনেটিক এনার্জি কত হবে, 0 হবে। ওকে, ভেরি গুড, বুঝলাম। আর সব থেকে বেশি স্পিডে কখন ক্রস করে, ডু ইউ নো ইট? তুই খেয়াল করে দেখবে, যখন এইভাবে যায় না, তখন ম্যাক্সিমাম স্পিডে ক্রস করে হচ্ছে মিন পজিশনটা। মিন পজিশনে হাত দিলে দেখবে সলিড লাগবে, আউচ। তো এখানে কি হয়, সব থেকে বেশি ভেলোসিটি থাকে, ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম হয়। তো ভেলোসিটি সব থেকে বেশি মানে কি হবে, কোনো একটা কিছু ভ্যালু আমি জানি না, আমি এখানে ভ্যালু নিয়ে বোঝাচ্ছি না, আমি কনসেপ্ট শেখানো আমার কাজ। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে দোস্ত, মিন পজিশনে ম্যাক্সিমাম হবে হাফ এম ভি স্কোয়ার। তো ভি এখানে হাইয়েস্ট ভ্যালু আছে, তো যেহেতু ভি এর হাইয়েস্ট ভ্যালু থাকবে, কাইনেটিক এনার্জিটাও কি হবে, ম্যাক্সিমাম হবে। ধরে নিচ্ছি আমি 100 জুল, সেটা
কত ধরে নিচ্ছি কাইনেটিক এনার্জি মিন পজিশনে 100 জুল কাইনেটিক এনার্জি, আর দুটো এন্ডে কাইনেটিক এনার্জি কত হবে বলো 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একটা ছোটো করে কিন্তু আছে, এন্ডগুলোতে কি আছে দেখো, এটাকে যদি গ্রাউন্ড লেভেল ধরি তো ভাই সাহেব কী করেছে, কিছুটা হাইট ট্রাভেল করে নিয়েছে, উপরে উঠে গেছে, তোমরা চাইলে করে দেখতে পারো, এভাবেই দোলে কিন্তু মানে এরকমভাবে যায়, তাই না? তো এই দিকগুলো কী হবে, হাইট অ্যাচিভ করে নিয়েছে, এখানেও কিছুটা হাইট অ্যাচিভ করে নিয়েছে, গ্রাউন্ড থেকে কিছুটা উপরে উঠে গেছে, গ্রাউন্ডের রেসপেক্টে বললে ঠিক হবে, গ্রাউন্ড থেকে কিছুটা হাইট অ্যাচিভ করে নিয়েছে। তো হাইটের জন্য কনসা এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্যাট পোটেন্সিয়াল এনার্জি, ইউ নো হুইচ ইজ mgh। তাহলে এখানেও আছে mgh, এখানেও আছে mgh। সাপোজ আমি ধরে নিচ্ছি, সাপোজ আমি এখানে হাইটটা সেম নিচ্ছি, তো এখানে পোটেন্সিয়াল এনার্জি কত হবে বস, mgh। সেটা এটাই দেখো সব থেকে হাইট, সব থেকে বেশি হাইট কোন দুটোতে আছে, দুটো এন্ডে দেখো সব থেকে বেশি হাইট আছে, তো ওটাই ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি হবে, মানে পি ম্যাক্স হবে। আর ম্যাক্সটাকে আমি কত ধরছি 100, তাহলে এখানে পোটেনশিয়াল কত আছে 100 জুল। এখানেও তাহলে কি হাইটটা ম্যাক্স আছে, হাইট ম্যাক্স আছে মানে পোটেনশিয়াল এনার্জিটাও ম্যাক্সিমাম হবে, সেটাকে আমি ম্যাক্সিমামটাকে কত ধরেছি 100 জুল। ওকে, এবার তোমাদের মনে ডাউট হতে পারে স্যার যদি মাঝামাঝি একটা জায়গাতে থাকবে, যখন ধরুন স্যার এখানটায় রয়েছে, তখন কি হবে বলো, তখন হাইট কিছুটা হলেও কমছে, হাইট কিছুটা কমা মানে কি হবে বস, পোটেনশিয়াল কিছুটা কমবে, যেটা একটু আগে কত ছিল 100 ছিল, সেটা কমে হয়তো এখন 70 হয়ে গেছে। আর এখানে দেখো এন্ডে ভেলোসিটি কত ছিল 0 ছিল, কিন্তু এখানে আস্তে আস্তে কি হবে, কিছু না কিছু একটা ভেলোসিটিতে মুভ করবে, এটা হয়তো 10 কি 5 মিটার পার সেকেন্ড বাকি যাও একটা, আমি জানি না কত, তার মানে কি কিছুটা কাইনেটিক পেয়ে গেছে। তো কাইনেটিক কত হলো দোস্ত, ধরো 30 জুল কাইনেটিক পেলো। তো এরকমভাবে চলবে, যেখানে আরও যখন নামবে আর একটু কী হবে, পোটেনশিয়াল আর একটু কমবে, কাইনেটিক আর একটু বাড়বে, আরও কী হবে, এখানটায় যখন আসবে পোটেনশিয়াল আরও কমে গেল, কাইনেটিক আরও বেড়ে গেল, দিয়ে যখন একদম মিন পজিশনে চলে আসবে, তখন পোটেনশিয়ালটা দেখো গ্রাউন্ডে টাচ করে গেছে, গ্রাউন্ডে টাচ করে গেছে মানে কি হাইট জিরো মানে পোটেনশিয়াল কত হবে বস 0 হয়ে যাবে। তো পোটেনশিয়াল এখান থেকে কমতে কমতে এখানে 0 হয়ে গেল, আর কাইনেটিকটা কী হলো, ওখান থেকে বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম হয়ে গেল। আবার যখন এদিক দিয়ে আসবে, ধরো এখানে এই পয়েন্টে গিয়ে কী হবে দেখো, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল, কিন্তু যেহেতু এদিকে যাচ্ছে উপর দিকে উঠছে, হাইট বাড়ছে মানে কি পিটা বাড়ছে মানে, আর কাইনেটিকটা যেটা ম্যাক্সিমাম ছিল একটু আগে সেটা কি হয়ে গেছে, কমে গেছে। ধরো পিটা আস্তে আস্তে বাড়ছে মানে আমি ধরে নিচ্ছি পিটা এখন হয়ে গেছে 20, তো পিটা 20 হয়ে গেছে মানে কাইনেটিকটা কী হবে, কমে যাবে অবভিয়াসলি, কারণ কাইনেটিক কেন কমবে, কারণ স্পিডটা আস্তে আস্তে কমবে, কারণ এদিকে গিয়ে আস্তে আস্তে স্পিড কত হয়, এন্ডে গিয়ে স্পিড তো 0 হবে, তাহলে এখানে স্পিড কমবে মানে কাইনেটিক কমবে আমি ধরে নিচ্ছি সেটা 80। বাট মেরে দোস্ত ইচ অ্যান্ড এভরি পয়েন্ট খেয়াল করে দেখো তো, টোটাল এনার্জি কত হচ্ছে স্যার 100 প্লাস 0 মানে 100, এখানে বলো তো দোস্ত টোটাল এনার্জি কত হচ্ছে স্যার 70 প্লাস 30 মানে তো স্যার 100, এখানে কত হবে স্যার 100 প্লাস 0 মানে তো টোটাল এনার্জি স্যার 100ই থাকছে, এখানে কত হবে স্যার 80 প্লাস 20 মানে টোটাল তো স্যার 100ই থাকছে, এখানে কত হবে স্যার 0 প্লাস 100 মানে স্যার টোটাল তো 100ই থাকছে। তো কি শিখলাম, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট টোটাল এনার্জি অলওয়েজ রিমেন কনজার্ভড, কনস্ট্যান্ট থাকে, তার মানে এক্সচেঞ্জ হচ্ছে, একটা কমছে মানে একটাতে বাজাচ্ছে, একটাতে পোটেনশিয়ালের কম মানে কাইনেটিকের গেন মানে পোটেনশিয়ালের কম, কাইনেটিকের কম মানে পোটেনশিয়ালের গেন। এই এনার্জির কনসেপ্টটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তো গ্রাফটা কীরকম দেখতে হবে বলো, প্রথমে বলো কার গ্রাফ বানাবো, এখানে 3 জন লোকের গ্রাফ আমাদেরকে বানাতে হবে, কে আছে কাইনেটিক, পোটেনশিয়াল আর টোটাল। তো ধরে নাও এটা একটা গ্রাফ, আমি এক্সপ্লেন করছি, ডোন্ট ওয়ারি বস, এটা আর একটা গ্রাফ, এটা আর একটা, তিনটে, আরে মাথাটা টাচ করবে তো ভাই, কেটে গেলে কী করে চলবে, কাটাকাটি ব্যাপার দরকার নেই এখানে, ঠিক আছে। তো এখানে ধরে নাও এনার্জির গ্রাফ, এটা এনার্জি ভার্সেস টাইম ফাইমে দেখতে পারো। তো দেখো ইনিশিয়ালি 0 কে ছিল বলো, কোনটা থেকে আমি ধরবো, যদি আমি অরিজিনের রেসপেক্টে ধরি তো অরিজিনে কি কোনটা 0 ছিল বলে, অরিজিনে কি ছিল, পোটেনশিয়ালটা 0 ছিল। ওকে অরিজিনে পোটেনশিয়াল 0, বা তুমি ধার থেকেও ধরতে পারো, যেখানে খুশি, এক্সট্রিম থেকে ধরে করলেও হবে, লিখে দিতে হবে আর কি, মিন পজিশন হলে এখানে লিখতে হবে এমপি ধরে করছি বা এক্সট্রিম থেকে ধরে করছি। যদি আমি এক্সট্রিম ধরে করি তাহলে কী হবে বলো, এখানে এক্সট্রিমে কে 0 ছিল বলো, এক্সট্রিমে কে 0 ছিল, কাইনেটিক 0 ছিল, ওকে কাইনেটিক 0 ছিল, এটাকে যদি কাইনেটিকের গ্রাফ বলি আমি, আর এটাকে যদি আমি এক্সট্রিম পয়েন্ট ধরে করি আমি, তো দেন কীভাবে হবে, এটা কাইনেটিকটা আস্তে আস্তে বাড়তে দেখো এখানে এটা কোন পজিশন, মিন পজিশন, তাহলে এটা মিন পজিশন, তখন এটা আবার কি হয়ে যাবে, এটা আবার হয়ে যাবে এক্সট্রিম পজিশন। তো এক্সট্রিমে কাইনেটিক এনার্জি কী হচ্ছে বলো, 0 থেকে আস্তে আস্তে বাড়তে মিন পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেছে, একদম পুরো 100 হয়ে গেছিলো, তারপর আবার কি হচ্ছে, আবার আস্তে আস্তে কমতে এক্সট্রিমে গিয়ে কত হয়ে গেল বলো, 0 হয়ে গেল। অ্যান্ড সেম থিং পোটেনশিয়ালটা কী হচ্ছে, তাহলে এটা কার গ্রাফ হবে, পোটেনশিয়ালের গ্রাফ, এই নিচের দিকে ডাব্বাটা বাটির মতো যেটা আছে এটা, তো উল্টো বাটিটা কী হবে, কাইনেটিকের গ্রাফ হবে, আর নিচে এরকম সোজা বাটিটা কী হবে, পোটেনশিয়ালের গ্রাফ। কেন হবে, কারণ এক্সট্রিমে পোটেনশিয়াল কত, ম্যাক্সিমাম, এই দেখো কত আছে, পোটেনশিয়াল ম্যাক্সিমাম 100 আছে, আস্তে আস্তে কী হচ্ছে, যত টাইম বাড়ছে, যত মিন পজিশনের দিকে যাচ্ছে কী হচ্ছে, পোটেনশিয়ালটা কমছে, কারণ হাইটটা কমছে, তো দেখো তাই হয়েছে, পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমতে মিন পজিশনে গিয়ে পোটেনশিয়াল কত হয়ে গেছে বস, 0 হয়ে গেছে, দেখো 0 হয়ে গেছে। তারপরে যখন আবার ওদিকের এক্সট্রিমটায় যাচ্ছি তখন আবার আস্তে আস্তে কী করছে, হাইট গেন করছে, হাইট গেন করা মানে কি, পোটেনশিয়ালটা বাড়ছে, দেখো তাই হয়েছে, এখানে পোটেনশিয়ালটা বাড়তে এখানে গিয়ে আবার কত হয়ে গেছে দোস্ত 100 জুল। বাট থ্রু আউট দ্য জার্নি টোটাল এনার্জির গ্রাফ, এটা
টোটাল এনার্জি অলওয়েজ কত আছে দেখো, যেটা 100 জুল নিয়েছিলাম এটা টোটাল এনার্জি গ্রাফ, সব সময়ই ইন্ডিভিজুয়ালগুলো যা খুশি হোক না কেন টোটাল এনার্জি অলওয়েজ কি আছে, কনস্ট্যান্ট। আর এরকম গ্রাফটা কি ইন্ডিকেট করছে যে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট এনার্জি কত 100 জুলই থাকবে, এনার্জি টোটাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, শুধু এক্সচেঞ্জ হবে এনার্জি কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়ালের মধ্যে, এ দেবে ও নেবে, এ দেবে এ নেবে, আর কিছুই না। কাম তো সব লোগ করতে हैं लेकिन कम वक्त में ज़्यादा कम करने वालों को हम बाजीगर कहते हैं, সরি পাওয়ারফুল कहते हैं। তাহলে মেরে দোস্ত দুজন লোক যদি সেম ওয়ার্ক ডান করে, ধরো তুমি কাউকে বললে একটা মাঠের পাশে 1 চক্কর মারতে, সেও 1 চক্কর মেরে এলো আর দ্বিতীয় ব্যক্তিও 1 চক্কর গিয়ে মেরে এলো, তো কাকাকে উইনার ডিক্লেয়ার করবে, দুজনেই তো বলবে আমি ও যা ওয়ার্ক ডান করেছে আমিও তো সেম ওয়ার্ক ডান করেছি, ও 1 চক্কর মেরেছে আমিও 1 চক্কর মেরেছি, তো তাহলে কাকে পাওয়ারফুল বলবো, কাকে উইনার ডিক্লেয়ার করবো এই ক্ষেত্রে? অবভিয়াসলি যে কম টাইমে ওই ওয়ার্ক ডানটা করেছে। তো এটাই হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে কি, কোনো বডি যদি কম টাইমে সেম ওয়ার্ক ডান করে, দুটো বডি যে কম টাইমে ওই ওয়ার্ক ডানটা করতে পারবে তাকে আমরা কি বলবো, মোর পাওয়ারফুল। ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম হিস্ট্রিতে কত পেয়েছো, তুমি বলে 85, কাউকে তোমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কেমিস্ট্রিতে কত পেয়েছো, সে বললো স্যার 90, কোনো কম্পেয়ার করতে পারবো যে হ্যাঁ তুমি খুব খারাপ করেছো তোমার বন্ধু খুব ভালো করেছে? কোনো দুটো জিনিসকে কম্পেয়ার করতে গেলে তো একটা কমন রেফারেন্স নিতে হবে না, তো হয় আমাকে সাবজেক্ট দুটোকে সেম রেট নিতে হবে যে বল তোর হিস্ট্রির মার্কস কোনটা, কেউ বললো 70 কেউ বললো 80, তখন আমি কি বলবো যে হ্যাঁ যে 80 পেয়েছে সে ভালো করেছে, যে 70 পেয়েছে সে খারাপ করেছে, ঠিক আছে হিস্ট্রি অনেকের পড়তে ভালো লাগে না, ইটস নর্মাল থিং। সাপোজ আমি দুজনকে দু রকমের কাজ দিলাম, একজন বললো স্যার আমি না 10 সেকেন্ডে 200 জুল ওয়ার্ক ডান করেছি, আর একজন বললো স্যার আমি না 1 মিনিটে জানেন তো 500 জুল ওয়ার্ক ডান করেছি। তাহলে আমি কম্পেয়ার কি করে করবো, দুজনের টাইম আলাদা, দুজনের ওয়ার্ক ডান আলাদা, ওই জন্য আমাকে একটা মাপকাঠি লাগবে, একটা কমন রেফারেন্সে নিয়ে আসতে হবে। সেটাকে আমি বলবো ঠিক আছে অত আমি জানি না ভাই, তুমি বলো তুমি 1 সেকেন্ডে কতটা করেছো, তুমি বলে তুমি 1 সেকেন্ডে কত করেছো। এবারে দুজনকে যেহেতু আমি বেঁধে দিলাম, টাইমটাকে যেহেতু আমি বেঁধে দিলাম যে তুমিও 1 সেকেন্ডের জন্য বলবে, তুমিও 1 সেকেন্ডের জন্য বলবে, আর তখন কি হবে, তখন যে বেশি করবে ওই 1 সেকেন্ডে যে ওয়ার্ক ডান বেশি করবে তাকে আমি কি করব, উইনার ডিক্লেয়ার করবো, ইজন্ট ইট? তো একটা আমাকে কমন রেফারেন্স লাগবে। এবার অনেকের মনে হতে পারে স্যার আপনি 1 সেকেন্ড কেন বলছেন বারবার, কারণ মেরে দোস্ত মিষ্টি দোকানে কি করা থাকে, একটা মিষ্টির দাম লেখা থাকে, ইজন্ট ইট? অ্যামাজন ফ্লিপকার্টে কি থাকে, একটা মোবাইলেরই তো দাম লেখা থাকে না, এমন তো নয় না 5টা মোবাইল কিনতে হবে এতগুলো এত দাম, তো ওয়ানটা ধরে করাটা কনভিনিয়েন্ট হয় না। তো আমি কিভাবে করবো, ধরে নিলাম কোনো একটা বডি টি সেকেন্ডে কত করেছে জানি না, ধরে নিচ্ছি আমি ডাব্লিউ জুল ওয়ার্ক করেছে, তাহলে টেল মি 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান করবে। ইউনিটারি মেথড, 5টা পেনের দাম যদি 50 টাকা হয়, একটা পেনের দাম কত হবে 50/5 10 টাকা। তো এখানেও একই রকমভাবে করবো, টি সেকেন্ডে যদি ডাব্লিউ জুল করে 1 সেকেন্ডে কত হবে दोस्त, W/T, एंड 1 सेकेंड में किए हुए काम को ही हम कहते हैं पावर। বোঝা গেল? তো কি পাওয়ারের ফর্মুলা কি শিখলাম আমরা, পাওয়ার মানে আর কিছুই না দোস্ত 1 সেকেন্ড মে কিয়ে হুয়ে ওয়ার্ক ডান, 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান করেছি তাকেই পাওয়ার বলে। অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্ম কি হলো, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। সব সময় কিন্তু দেখো আমরা শুধু এখানে পাওয়ার বলে না, ভেলোসিটিতে দেখো, স্পিডে দেখো, অ্যাক্সিলারেশনে, সবসময় আমরা কি করেছি 1 সেকেন্ডের রেসপেক্টে কম্পেয়ার করেছি। কারণ একের জন্য যদি জানি, একটা মিষ্টির দাম যদি জানি 5টা 10টা 50 100 200 500 সবার জন্য বের করতে পারবো। এটা অনেকটা সেরকম যে একজনের জন্য যদি জানি, তারপরে কোন মিষ্টির দাম বেশি সেটাও কম্পেয়ার করতে পারবো, যে 3-4 রকমের মিষ্টি থাকলে কোনটা বেশি কস্টলি, কোনটাতে খরচা কম হবে। এই হিসাবগুলোর জন্য সবসময় কি করা হয়, একের রেসপেক্টে নেওয়া হয়। তাহলে পাওয়ারের ফর্মুলা কি হলো বাডি, ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। তো এসআই ইউনিট যদি আমি জিজ্ঞেস করি কি বলবে, পাওয়ার এসআই ওয়ার্ক ডানের জন্য তো জুল হয়, টাইমের জন্য কত হয় সেকেন্ড, আর এটাকে ওয়াট বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের রেসপেক্টে এটাকে কি নাম দেওয়া হয়, ওয়াট। তো ওয়াট হচ্ছে পাওয়ারের এসআই ইউনিট। ওয়াট লাগ গয়া নেই, হোয়াটসঅ্যাপ সায়েন্টিস্টের নাম, বাবা কত ভালো ভালো কাজ করেছিলেন। তো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার, অ্যান্ড ওয়াট মানে কত, জুল পার সেকেন্ড। ওকে, তো ঠিক আছে, এটাকে এখান থেকে আরও কোশ্চেন আসে। ওয়াটের আরও বড়া ভাইও রয়েছে, কিলো ওয়াট, আবার কিলো ওয়াট বলে একটা হয়, এর বড়া ভাই KW দিয়ে লেখা হয়। আরও বড় ভাই আছে মেগা ওয়াট। মেগা মানে সবাই জানে, কিলো মানে কত হয় 1000 ওয়াট, আর মেগা মানে কত হয় 10⁶, 1 মিলিয়ন ওয়াট। ওকে, এগুলো বেসিক্যালি ওই পাওয়ার গ্রিডে ইউজ করা হয়, যেখানে এনার্জি প্রডিউসড হয়, এত মেগাওয়াট এনার্জি প্রডিউসড হচ্ছে, এই সেই টাইপের এনার্জি। অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে, অবভিয়াসলি ওয়াট মানে কি 1 সেকেন্ডে কত এনার্জি প্রডিউসড হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি পাওয়ার মানে আর কিছুই না, 1 সেকেন্ডের যে ওয়ার্ক ডান, অ্যান্ড ইউ নো जो होता है ওয়ার্ক ডান ভাই হতি হ্যাঁ এনার্জি। তাহলে 1 সেকেন্ডে যতটা ওয়ার্ক ডান বা 1 সেকেন্ডে যতটা এনার্জি, ওটাকে আমরা কি বলবো, পাওয়ার হিসাবে ডিনোট করব। আচ্ছা, যদি এটা বলি আমি যে 1 ওয়াটকে ডিফাইন করো, তো কীভাবে করবে, যে 1 জুল আর 1 সেকেন্ড 1/1 করে দিই, তাহলে পুরোটা লেফট হ্যান্ড সাইড আর LHS আর HS
1 হয়ে যাবে। তার মানে 1 সেকেন্ডে 1 জুল যদি কেউ ওয়ার্ক ডান করে বা এনার্জি লস করে, তো তখন তার যে পাওয়ার হবে, দ্যাট পাওয়ার উড বি কল্ড 1 ওয়াট। বাড়িতে আমরা যত রকমের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস চালাই, সেটা ফ্যান হোক, পাখা হোক, এসি, ফ্রিজ, গিজার, হোয়াট এভার, তো ওরা বেসিক্যালি কী করে ভাই, ওরা তো এনার্জি কনজিউম করে। এনার্জি না হলে কে ওয়ার্ক ডান করবে? করছেটা কি? ওরা ওয়ার্ক ডান করছে, চলছে মানে তো ওয়ার্ক ডান করছে। সে ঠান্ডা হাওয়া বের করুক, ফ্রিজ ঠান্ডা রাখুক, বা ঘর গরম করুক, লাইট দেখ, যাই করুক না কেন, তো ওদেরকে এনার্জি প্রোভাইড করতে হবে। তো এনার্জি কোথা থেকে আসছে? ওই যে কোলাঘাটে কয়লা পুড়িয়ে সেখান থেকে জল গরম করে ভাপ বানিয়ে, ভাপ দিয়ে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে তারে তারে নিয়ে আসা হচ্ছে ওই এনার্জিটাকে। তো এটা হিসাব কিভাবে করা হবে? যে আমরা বলি না একটা কথা, ইউনিট, 1 ইউনিট কারেন্ট, 10 ইউনিট, এই মাসে তো এত ইউনিট কারেন্ট পড়ে গেছে, এই বছর তো এই মাসে তো এসি চলেছে, মানে কারেন্টের পুরো একদম যাত অবস্থা হয়ে গেছে। তো সেই হিসাবটা আমরা কিভাবে করব? কারেন্ট কতটা কনজিউম হয়েছে তার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? সেটার জন্য একটা ইউনিট ইউজ করা হয়, সেটা হচ্ছে যে কিলোওয়াট আওয়ার, KWH। 1 ইউনিট মানে মোর প্রিসাইজলি মেরে দোস্ত, 1 ইউনিট মানে আর কিছুই না, 1 KWH। এটা দেখে জানি লোকজনের পাওয়ার ফিল আসছে, বাট KWH কিন্তু পাওয়ারের ইউনিট না, এটা হচ্ছে এনার্জির ইউনিট দোস্ত। দেখে মনে হচ্ছে স্যার ওয়াট আছে, তো কিলোওয়াট তো আপনি বললেন পাওয়ারের ইউনিট, তো কিলোওয়াট। হ্যাঁ, এসআই না, এসআই ইউনিট তো ওয়াট, বাট স্যার আপনি তো বললেন কিলোওয়াট পাওয়ারের ইউনিট। এটা হচ্ছে নর্মাল, কিন্তু দেখো ওখানে শুধু কিলোওয়াট নেই, তার পাশে কে আছে বস? তার পাশে আওয়ার আছে। তো আমরা কি করছি? পাওয়ারটাকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এই কোয়েশ্চেনটা অনেকবার জিজ্ঞাসা করা হয় এবং জানাটা খুব দরকার, যে 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল? কারণ এনার্জির তো এসআই ইউনিট তো KWH নয়, এনার্জির এসআই ইউনিট তো ভাই জুল, এখানে তো KWH। এদিকে আমি বলছি যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যত এনার্জি কনজিউম করছে সেটা KWH হিসাব করা হয়, কারণ আছে, কারণ জুল খুব ছোট ইউনিট, ঠিক আছে। এবার ওই এসি কত কারেন্ট, এসি তো রাক্ষসের মতো কারেন্ট খায়, তো ওটাকে জুল দিয়ে বলতে গেলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে, 10 টু দি পাওয়ারে আনসার আসবে। যেমন এটা বলাটা ইজি না, 10 ইউনিট, 5 ইউনিট। আর যদি এরকম বলি আমি 1.7234 ইন্টু 10 টু দি পাওয়ার না 3 জুল, তো এটা শুনতে ঠিক ভালো লাগছে না, ফিল আসছে না এটা থেকে। তো ওই জন্য আমরা একটা মোটামুটি ছোট একটা হ্যান্ডি একটা ইউনিট ইউজ করি KWH, যাতে করে লোকজনের বলতে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। তো এবার আমরা এটাতে আমি দেখবো যে 1 কিলোওয়াট আওয়ার মানে কত হয়। চলো, তো 1 KWH, কে ধরাতে গেলে কি হয় ভাই? 1000। এটা তো সবাই জানে, স্ট্যাটাসে তো ভরিয়ে দেয় মেয়েরা। 2K23, 2K22, কে মানে কি? কে মানে হচ্ছে 1000, তো কত হবে? 1000 ওয়াট ইন্টু আওয়ার। তো কে সরানোর জন্য 1000 চলে আসলো। এবার তোমরা দেখো আওয়ার আছে আর ওয়াট আছে, ঠিক আছে। 1000 ওয়াটটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, শুধু আওয়ার মানে কত? 1 আওয়ার। তো 1 আওয়ারকে সেকেন্ডে করলে কত হবে বস? 3600 সেকেন্ড। তো দুটোকে যদি প্রোডাক্ট করি, 3600 আর 1000 কত হচ্ছে? 3.6 লিখছি আমি, তাহলে 3টে জিরো, দুটো 5টা, আর পয়েন্ট এক ঘর সরিয়েছি মানে কত হবে? 10 টু দি পাওয়ার 6। কত হবে ইউনিট? ওয়াট সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াট সেকেন্ড মানে কি বস? ওয়াট সেকেন্ড মানে দেখো, আগেই আমি বলেছি ওয়াট মানে কি? জুল বাই সেকেন্ড। তো ক্রস মাল্টিপ্লাই যদি আমি করি এটাকে, ওয়াট মানে জুল বাই সেকেন্ড, ক্রস মাল্টিপ্লিকেশন, তো জুল কত হবে? ওয়াট ইন্টু সেকেন্ড। তো ওয়াট সেকেন্ড মানে আর কেউ নয়, আমাদের পেয়ারা আসা জুল সাবের রেসপেক্টে জুল, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তো 1 KWH মানে বুঝতে পারছো 3.6 মিলিয়ন জুল। হিউজ না? তাহলে 1 ইউনিট কারেন্ট মানে হিউজ, জুলে দেখতে গেলে প্রচুর বেশি। তো তার থেকে 1 ইউনিট বলাটা কনভিনিয়েন্ট। তাহলে 1 KWH বলাও যা, 1 ইউনিট বলাও তা। তো 1 ইউনিট মানে কত হবে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে পাওয়ার মানে কি শিখলাম? রেট অফ ডুইং ওয়ার্ক। রেট কেন? কারণ টাইম দিয়ে ডিভাইড করা হয়েছে, মানে 1 সেকেন্ডে। সিম্পল ভাষায় ভাই, 1 সেকেন্ডে তুমি কতটা ওয়ার্ক ডান করেছো, 1 সেকেন্ডে তুমি কতটা এনার্জি খরচা করেছো, সেটাই তোমার জন্য পাওয়ার হবে। আর এটাকে এবার একটু স্টাইল মেরে আমি স্টাইল মারবো। ওয়ার্ক ডান মানে একটু আগে আমরা কি পড়েছি? ডট প্রোডাক্ট। কার ডট প্রোডাক্ট? এফ ডট এস, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের, তাই না? যদি ওটাকে আমি লিখি, যদি এফএসও লিখি আমি, তলায় কে আছে? টাইম। তো এস বাই টি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে আমরা আবার কি বলি? ভেলোসিটি। তো পাওয়ারের আরেকটা ফর্মুলা কি হয়ে গেল? এফ ইন্টু ভি। তো ডিরেক্টলি যদি তোমাকে কোনো একটা মেশিনের পাওয়ার দিয়ে দেয়, ফোর্স দিয়ে দেয়, তুমি ভেলোসিটি বের করতে পারবে। বা ভেলোসিটি যদি দিয়ে দেয়, অনেক রকমের কম্বিনেশনের কোশ্চেন এখান থেকে বানানো যেতে পারে ওয়ার্ক ডানের সাথে লাগিয়ে। মানে বেসিক তোমাকে এগুলো কানেক্ট করতে হবে, যে কোনটার সাথে কীভাবে আমি নিয়ে আসছি। আর বেসিক যদি স্ট্রাকচারটা সেম থাকে বস, যে কোনো টাইপসের কোয়েশ্চেন আরামসে সলভ করে আসতে পারবে, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আর আমি তো সবসময় এটা বলে থাকি, যত পারো নিউমেরিক্যাল সলভ করতে থাকো, স্ট্যান্ডার্ড লেভেলের, প্রো লেভেল, আল্ট্রা প্রোম্যাক্স লেভেলের নিউমেরিক্যাল সলভ করতে থাকো। যত বেশি নিউমেরিক্যাল সলভ করবে তত বেশি প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হবে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ ফর জেই অর নিট প্রিপারেশন। ক্লাস 11-12 গিয়ে এই ফান্ডাটা তোমায় ট্রিমেন্ডাস হেল্প করবে, ওখানে প্রবলেম সলভিং স্কিলটা আরও ডেভেলপ হবে।